আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যবেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে, এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিশোর কর্নেল সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প রাম গরুরের ছানা। কলকাতা থেকে যাত্রা করার আগেই খবরটা পড়া ছিল। বেহালা ফ্লাইং ক্লাবের এক দুঃসাহসী বিমান শিক্ষার্থী ইন্দ্রনীল রায়ের গ্লাইডার কাশ্মীর থেকে কন্যাকুমারিকা এক টানা উড়ে পৌঁছানো অসম্ভব বলে মনে হয়েছিল। বিদেশে হ্যাং গ্লাইডারে ওড়াওড়ি এখন রীতিমতো স্পোর্টস। 20 থেকে 30 ফুট পর্যন্ত একটা করে লম্বাটে ডানা, কতকটা দেখতে গঙ্গা ফড়িংয়ের মতো, প্যারাশুট কাপড়ে তৈরি, মধ্যখানে হালকা ধাতুর রড দিয়ে তৈরি একটা সামান্য ফ্রেম। সেটা আঁকড়ে এক টানা অতখানি দূরত্ব অতিক্রম করা কি সম্ভব? পথে বেশ কয়েকটা বায়ুস্রোত আড়াআড়ি পেরোতে হবে, তার উপর ওই বিন্ধ্য পর্বতশ্রেণী। গ্লাইডার তত বেশি উঁচুতে উঠতেও পারে না। অবশ্য ইন্দ্রনীল তার গ্লাইডারে একটা ছোট্ট ইঞ্জিন ও কন্ট্রোল ব্যবস্থা ফিট করে নিয়েছেন। তাহলে এ পর্যন্ত বিশ্ব রেকর্ড বলতে ইংলিশ চ্যানেল আকাশপথে হ্যাং গ্লাইডারে পেরোনোর কীর্তি রবিনসন গ্রিফিথের। কিন্তু এই বাঙালি যুবকটি যা করতে গেলেন সেটা যেন আত্মহত্যা ব্যাপার। কয়েক হাজার মাইলের দূরত্ব যে। রাজস্থানের জয়পুর থেকে যোধপুরে ট্রেনে আসার পথে টাইমস অফ ইন্ডিয়ার পাতায় আবার ইন্দ্রনীলের খবর পড়ে চমকে উঠল। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই ঘটেছে। ইন্দ্রনীল তার গ্লাইডার সহ নিখোঁজ হয়েছেন। তার হলুদ রঙের গ্লাইডার শেষ দেখা গেছে পাঞ্জাবের দক্ষিণ সীমানায় ভাতিন্ডার কাছে বিমান বাহিনীর অবজারভেটরি থেকে। খবরটার দিকে কর্নেল নীলাদ্রি সরকারের দৃষ্টি আকর্ষণ করলুম। উনি চোখে বাইনোকুলার স্থাপন করে ট্রেনের জানালা দিয়ে মরু অঞ্চলের পাকপাখালি খুঁজছিলেন সম্ভবত। শুধু বললেন, তাই নাকি? তারপর আবার বাইনোকুলারে চোখ দিলেন। মাঝে মাঝে অভ্যাস মতো একরাশ সাদা দাড়িতে হাত বুলতে ভুললেন না। আমাদের, ঠিক আমার নয়, কর্নেলের গন্তব্য বারমের স্টেশনে নেমে জালোরের পথে লুনি নদীর তীরে একটি গ্রাম সিহৌরা। বরাবরের মতো এবারও আমি তার সঙ্গী। ভারত সরকারের লো কাস্ট কন্ট্রোল বোর্ড অর্থাৎ পঙ্গপাল নিয়ন্ত্রণ পর্ষদ তাকে পঙ্গপালের প্রজনন ক্ষেত্রে সন্ধানের দায়িত্ব দিয়েছেন। পাখি, প্রজাপতি, পোকামাকড় আর উদ্ভিদের রহস্য নিয়ে ক্রমশ যেভাবে এই বৃদ্ধ ভদ্রলোক মেতে উঠছেন, আমার কেমন একটা অস্বস্তি হয় আজকাল। ওর কাছেই জেনেছি পরিযায়ী বা মাইগ্রেটরি পাখিদের এক দেশ থেকে অন্য দেশে মরশুমি অভিযাত্রার মতো পঙ্গপালের ঝাঁকেরও নাকি একই স্বভাব। আফ্রিকার সাহারা মরুভূমি থেকে শরৎকালের শেষে ওরা আকাশ কালো করে উড়ে আসে। পশ্চিম এশিয়া থেকে ভারতের রাজস্থান মরু অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। ওরা আসে প্রজনন ক্ষেত্রের খোঁজে। সেখানে ডিম পারবে। ছানাপোনাগুলো 15 দিনের মধ্যেই লায়েক হয়ে যাবে। তখন খারিফ শস্যের মরশুম। শস্যের খেতে গিয়ে হানা দেবে, আকাশ কালো হয়ে যাবে। শস্যের ক্ষেত্রেও কয়েক মিনিটের মধ্যে শূন্য করে চলে যাবে অন্য এলাকায়। হেলিকপ্টারে করে বীজ স্প্রে করেও ওদের সংখ্যা কমানো যায় না। নিরক্ষর গ্রামের মানুষ পুজো দিয়ে দেবতার কাছে মাথা ভাঙে, আগুন জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করে, এবং অনেকে ঢাক, ঢোল, কাঁসি, ক্যানেস্তারা পিটিয়ে শোরগোল তুলেও পঙ্গপালের ঝাঁক তাড়াতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পরিণামে দুর্ভিক্ষের অবস্থা দেখা দেয়। পঙ্গপাল নিয়ন্ত্রণ পর্ষদ বারমেরে একটি গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন। সেখানে পঙ্গপাল নিয়ে প্রচুর গবেষণা চলছে। জীববিজ্ঞানীরা অবশেষে সুপারিশ করেছেন, ওদের প্রজনন ক্ষেত্রটি খুঁজে যদি যথাসময়ে ধ্বংস করে ফেলা হয় তাহলে উৎপাত ক্রমশ বন্ধ হবে। বয়স্ক পঙ্গপালেরা ডিম পেড়েই অথর্ব হয়ে ক্রমশ সেখানেই মারা যায়। কাজেই ওদের ব্রিডিং ফিল্ডটি খোঁজা দরকার।
কিন্তু কাজটা সহজ নয়। রাজস্থানের বিশাল থর মরুভূমি এখনো দুর্গম। সারা রাজস্থানের বসতি এবং পাহাড় এলাকাতেও কোথাও ব্রিডিং ফিল্ডের সম্ভাবনা অস্বীকার করা যায়নি। লুনি নদীর অববাহিকায় গত বছর একটি ব্রিডিং ফিল্ড আবিষ্কৃত হয়েছিল। কর্নেল প্রথমে সেখানেই যেতে চান। তার গোয়েন্দা স্বভাব অনুসারে সেখান থেকে সূত্র ধরে এগোতে চান। যোধপুরে আমাদের জন্য জিপ অপেক্ষা করছিল। উষর ধুধু মাটি আর ন্যাড়া টিলা পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, মাঝে মাঝে বালি এড়িয়ে চোখে পড়ছিল। ফেব্রুয়ারি মাসের বিকেল, ঠান্ডা হাওয়ার ঝাপটানিতেও বেশ শীত করছিল। 12 মে পৌঁছতে রাত 8টা বেজে গেল। গবেষণা কেন্দ্রের অতিথি ভবনে রাত কাটিয়ে পরদিন সকালে এবার যাত্রা শুরু হলো উটের পিঠে। আর গাড়ি চলার রাস্তা নেই। 7টা উটের পিঠে, কর্নেল, আমি, গবেষণা কেন্দ্রের 2 বিজ্ঞানী বিনায়ক শর্মা ও রাজকুমার রানা, তাঁবু এবং অন্যান্য সরঞ্জাম। 2টো বাড়তি উট নেওয়া হয়েছে, সঙ্গে যদি কোনো উট অসুস্থ হয়ে পড়ে তার জন্য। পাথুরে মাঠে বালিয়াড়ি, মাঝে মাঝে ন্যাড়া পাহাড়, কাঁটাগুল্ম বা কদাচিৎ বাবলা জাতীয় গাছ। সারা পথ এই একঘেয়ে দৃশ্য। কোথাও ছাগল ও ভেড়ার পাল চড়াচ্ছে ছেলেমেয়েরা, ওরা যাযাবর। লুনি নদীর যত কাছাকাছি যাচ্ছি তত কিছু গাছপালার টুকরো সবুজ তৃণাঞ্চল চোখে পড়ছে। 30 মাইল উত্তর পূর্বে এগিয়ে বিকেল নাগাদ আমরা সিহৌরি পৌঁছলাম। রুক্ষ লাল পাথরের টিলার ধারে একটা ছোট্ট গ্রাম। অধিবাসীরা ভীষণ গরিব, পশুপালনই ওদের জীবিকা। একটু দূরে লুনি নদীর চেহারা দেখে হতাশ হলুম। বালি আর পাথরে ভর্তি নদীর খাত, এক ফাঁকে সামান্য এক ফালি স্রোত এখনো তীর তীর করে বইছে। মার্চেই নাকি তা শুকিয়ে যাবে। তখন সিহৌরার একটিমাত্র কুয়োর জলও যাবে শুকিয়ে। নদীর বালিতে গর্ত করে যেটুকু জল জমবে গ্রামের ক্ষেত এবং তাদের পালিত পশুর দল তাই ভরসা করে বর্ষা পর্যন্ত কাটিয়ে দেবে। এমন ভয়ঙ্কর জীবনযাত্রা এখানে। কুয়োর কাছাকাছি রুক্ষ পাথুরে মাটির ওপর আমাদের 6টা তাঁবু খাটানো হলো। 1 সপ্তাহের খাদ্যদ্রব্য, কয়েক রকমের যন্ত্রপাতি, ওষুধ, রাসায়নিক দ্রব্য, পেস্টিসাইডসের স্টক 3টি তাঁবুতে ঢোকানো হলো। একটা তাঁবুতে কর্নেল ও আমি, অন্যটায় বিনায়ক ও রাজকুমার। বাকি তাঁবুতে গবেষণা কেন্দ্রের 2 জন কর্মী। উট চালক রক্ষীরা থাকবে খোলা আকাশের নিচে। ওরা 12 মাইল অঞ্চলেরই লোক। সূর্য অস্ত গেল সিহৌরার পেছনে, লাল পাথরে উঁচু পাহাড়ের আড়ালে। কর্নেল কফি খেয়ে চুরুট ধরিয়ে বললেন, এসো ডার্লিং, ওরা দেখছি খুব ক্লান্ত হয়ে জিরোচ্ছেন। ওদের আর ডেকে কাজ নেই, নদীটা একবার দর্শন করে আসি। বিনায়ক শর্মার বয়স 55-র কাছাকাছি, রোগা লম্বাটে গড়নের মানুষ। রাজকুমার আমার বয়সী যুবক, বেশ স্বাস্থ্যবান, সুদর্শন, অভিজাত রানা বংশের ছাপ চেহারা স্পষ্ট। রাজকুমার বলল, কর্নেল, কোথায় যাচ্ছেন? কর্নেল একটু হেসে বললেন, লুনি দর্শনে। তুমি ক্লান্ত বলে ভাবছিলুম ডাকবো না, বিশ্রাম নাও। কি যে বলেন, বলে রাজকুমার উঠে এলো। উটের পিঠে আমার জন্ম বলতে পারেন। বিনায়ক বললেন, আপনারা নদীতে যাচ্ছেন? ঠিক আছে, কিন্তু ওপারে যাবেন না। সন্ধ্যের মুখে ওপারে যাওয়াটা ঠিক নয়। কর্নেল অবাক হয়ে বললেন, কেন বলুন তো? রাজকুমার জানে, বলবে আপনাকে, বলে বিনায়ক শর্মা ওরফে শর্মাজি ক্যাম্প চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে দুলতে শুরু করলেন। পা বাড়িয়ে রাজকুমার হাসতে হাসতে চাপা গলায় বললেন, শর্মাখুড়োকে দেখছেন? উনি বিজ্ঞানী হলে কি হবে, কুসংস্কারে আচ্ছন্ন মানুষ। কবে এখানে এসে শুনে গেছেন লুনি নদীর ওপারে ভূতের রাজত্ব। কর্নেল বাইনোকুলারে চোখ রেখে ওপারটা দেখতে দেখতে বললেন, ওটা কি কোনো কেল্লা নাকি রাজকুমার? রাজকুমার বলল, হ্যাঁ, ব্রিটিশ যুগে এই এলাকা ছিল আমার দাদু রানা উদয় ভানুজির রাজ্য, করদ রাজ্য আর কি। ওই কেল্লাটা আমাদেরই পূর্বপুরুষের, কয়েক পুরুষ আগেই ভেঙে চুরে গেছে। বালির ভেতরটা অনেকটা ঢাকা পড়েছে। আমরা হাঁটতে হাঁটতে নদীর বালিতে নেমে গেলুম। অসংখ্য পাথর পড়ে আছে। তার ওধারে গিয়ে দেখি একজন লোক এক পাল ছাগলকে জল খাওয়াচ্ছে। আমাদের দেখে সে খুব অবাক চোখে তাকিয়ে রইল। জলটায় জুতোর তলা পর্যন্ত ডোবে না।
পেরিয়ে যাচ্ছি যখন, তখন সে আমাদের ডাকলো, শুনিয়ে শুনিয়ে। আমরা ঘুরে দাঁড়ালাম। কর্নেল বললেন, কিছু বলছো ভাই? লোকটা বলল, সাহেব আপনারা এখন ওপারে যাবেন না। একটু আগে আমি কেল্লার ওপাশে কাঁটার জঙ্গলে ছাগল চড়াতে চড়াতে হলদে রঙের একটা দানও দেখতে পেয়ে পালিয়ে এসেছি। দানোটা শুয়ে ঘুমোচ্ছে, তাই আমাকে দেখতে পাইনি, নইলে বচ্চন সিংয়ের দশা হতো আমার। কর্নেল হাসি চেপে বললেন, কি দশা হয়েছিল বচ্চন সিংয়ের? সে খুব ভয়ঙ্কর ঘটনা সাহেব। চোখ বড় করে বলল, বচ্চন তো বটেই, তার 30টা ছাগলও মারা পড়েছিল দানোটার নিঃশ্বাসের বিষে। আর সাহেব, দানোর নিঃশ্বাস মানে কি? প্রচন্ড গরম ঝড়। সিহৌড়া তক এসে ধাক্কা মেরেছিল, সব বাড়ি উড়ে গিয়েছিল। আর সে কি তাপ! খরার সময় দুপুরবেলাতেও এমন তাপ দেখা যায় না। রাজকুমার বলল, যত সব। এই অঞ্চলে এরকম আকস্মিক ঘূর্ণিঝড় কয়েক বছর দেখা যাচ্ছে। আবহাওয়া বিজ্ঞান সম্পর্কে আমার কিছু জানাশোনা আছে। এখান থেকে দক্ষিণ পশ্চিমে 50-60 মাইল গেলেই কচ্ছের রান অঞ্চল শুরু। ওখানে লুনি নদী মিশেছে জলাভূমিতে। জলাভূমির সঙ্গে আরব সাগরের যোগাযোগ আছে। মধ্য রাজস্থানের মরুতে প্রচণ্ড তাপের ফলে যখন বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়, তখন সেই ফাঁক পূরণ করার জন্য আরব সাগর থেকে কচ্ছ পেরিয়ে প্রচণ্ড জোরে বাতাস ছুটে আসে। ভূপৃষ্ঠের তাপের হেরফেরের জন্য ঝড়টা কয়েকটা কেন্দ্রে বৃত্ত হয়ে ওঠে। সেগুলোকে বলবো এক একটা ঘূর্ণাবর্ত। কথা বলতে বলতে আমরা পাথরের ওপর দিয়ে ওপারে পৌঁছে গেছি। তখনও দিনের শেষ আলো লালচে রঙে ছড়িয়ে আছে আদিগন্ত। বাদিকে উত্তরে বহু দূরে বালিয়াড়ি, সমুদ্রের মতো ঢেউ খেলানো অবস্থায় চলে গেছে। ডান দিকে পাথরের লাল মাটির প্রান্তর এবং কাঁটা গুল্মের জঙ্গল, তারপর পাহাড়। পূর্বে কেল্লার ওদিকে ন্যাড়া চটান জমি, পাথরে ভর্তি, বহুদূর বিস্তৃত। কর্নেল বাইনোকুলারে ওদিকটা দেখছিলেন। হঠাৎ বলে উঠলেন, সর্বনাশ, সত্যিই তো একটা হলুদ দানও দেখতে পাচ্ছি। প্রথমে রাজকুমার, তারপর আমি বাইনোকুলারটা নিয়ে জিনিসটা দেখলুম। কিছু বুঝতে পারলুম না। পাথরের আড়ালে লম্বাটে হলুদ রঙের একটা জিনিস সত্যি দেখা যাচ্ছে। কর্নেল পা বাড়িয়ে বললেন, এসো তো দেখি। কেল্লা বাদিকে রেখে কিছু দূর এগিয়ে আমার মাথার ভেতর কি একটা ঝিলিক দিল। বলল, কর্নেল, ওটা সেই ইন্দ্রনীলের গ্লাইডার নয় তো? ইন্দ্রনীল গ্লাইডার সহ নিখোঁজ হয়েছে বলে কাগজে পড়ছিলাম না? কর্নেল হন্তদন্ত এগিয়ে গেলেন। 65 বছরের বুড়ো মানুষ এমন হাঁটতে পারেন ভাবা যায় না। কাছাকাছি গিয়েই বলে উঠলেন, হ্যাঁ জয়ন্ত, হ্যাং গ্লাইডার। গ্লাইডার পড়ে আছে পরিষ্কার জমিতে। সেখানে কোনো পাথর বা কাঁটা গুল্ম নেই। মাটিটাও বালি থাকায় যথেষ্ট নরম। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, গ্লাইডারটার একটু ক্ষতি হয়নি। দেখে মনে হচ্ছে যেন ইন্দ্রনীল এখানে ইচ্ছে করেই আস্তে সুস্তে নেমেছে। দুজনের মধ্যখানে এনামেল রঙের ফ্রেমে কোনো রকমে বসার মতো ছোট্ট একটুখানি আসন এবং তার তলায় ইঞ্জিন ও কন্ট্রোল বক্স অটুট আছে। কিন্তু তাহলে ইন্দ্রনীল কোথায় গেল? কর্নেল বালিমাটিতে পায়ের চিহ্ন খুঁজছিলেন। আমরাও খুঁজতে শুরু করলাম। রাজকুমার তো অনেকটা চক্কর মেরে এলো। এসে বলল, আশ্চর্য তো, কোথাও পায়ের ছাপ নেই। তাহলে কি ভদ্রলোক আকাশে ভেসে থাকার সময় 2 বাত কোথাও পড়ে গেছেন, তারপর গ্লাইডারটা এসে পড়ে গেছে? বললুম, পড়লে তো ভেঙে চলে যেত। তা ঠিক। রাজকুমার উদ্বিগ্ন মুখে কর্নেলের দিকে তাকালো। কর্নেল তখনও মাটিতে চোখ রেখে ঘুরছেন। হঠাৎ একখানে হাঁটু দুমড়ে বসে কোটের পকেট থেকে আতুস কাঁচ বের করলেন। ওটা কি পকেটে নিয়েই ঘোরেন সবসময়? আলো কমে এসেছে। এত কম আলোয় কি সব দেখছেন গভীর মনোযোগ দিয়ে কে জানে। একটু পরে উঠে দাঁড়িয়ে বললেন, কিছু বোঝা যাচ্ছে না। মাটির ওপর সূক্ষ্ম টানা টানা অনেকগুলো আঁচড় দেখলুম। মাকড়সার চলাফেরার দাগ তাহলে। রাজকুমার বললেন, ঠিক বলেছেন। মরু মাকড়সাগুলো প্রকাণ্ড প্রকাণ্ড হয়, ঠ্যাংগুলো অন্তত ফুটখানেক করে লম্বা। কর্নেল আবার বাইনোকুলারে চারিদিক দেখছেন। আমি আর রাজকুমার দুঃসাহসী অভিযাত্রী ইন্দ্রনীলের অন্তর্ধান রহস্য নিয়ে জল্পনা কল্পনা শুরু করল। গ্লাইডার থেকে নেমে কোথায় যেতে পারে সে? কাছাকাছি বসতি বলতে সিহৌড়া। অন্যদিকে 50 মাইলের মধ্যে আর জনবসতি নেই। তাহলে দিনের শেষ আলো থেকে লালচে রংটা মুছে গেছে, ধূসর হয়ে গেছে আলো, কনকনে ঠান্ডা হাওয়া বইছে। কর্নেল বললেন,
গ্লাইডারটা এখানে যেমন আছে থাক, রাতেই বরং আমরা রেডিও মেসেজ পাঠিয়ে খবরটা জানিয়ে দেব পুলিশ স্টেশনে। চলো এবার কেল্লাটা একটু দেখে যাই ফেরার পথে। এ কিসের ডিম? রানা ভানুপ্রতাপের তৈরি লাল পাথরের কেল্লাটার দক্ষিণ অংশ সম্পূর্ণ বালিতে ডুবে গেছে। উত্তর অংশটা ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়ে আছে। ফটক মুখ থুবড়ে পড়েছে। পাথর ডিঙিয়ে ঘোরালো ফুট 15 চওড়া পথ ক্রমশ উঁচু হয়ে উঠেছে। পথটা পাথরের ইটে বাঁধানো, ভেঙে চুরে গেছে। বালি ঢুকছে ফাটলে। কর্নেল টর্চ বের করে বললেন, ভেবো না ডার্লিং, ফেরার সময় যাতে ঠ্যাং না ভাঙে তার জন্য আলোর ব্যবস্থা আছে। আমার বৃদ্ধ বন্ধু যেন চলমান গেরস্থালি। ওপরে কেল্লার চত্বরে পৌঁছে সারবন্দি ঘর দেখা গেল। কোনোটারই কপাট জানলা বলতে কিছু নেই। কবে কারা খুলে নিয়ে গেছে? হয়তো সিহৌরার বর্তমান অধিবাসীদের পূর্বপুরুষেরাই। প্রাকারের ধারে গিয়ে কর্নেল বাইনোকুলার নিয়ে আবার দেখতে শুরু করলেন। আমি কল্পনা করছিলাম, একদা এই প্রাকারের সশস্ত্র প্রহরী টহল দিয়ে বেড়াতো। কেল্লার ভিতর কত সৈন্য সামন্ত নিয়ে বাস করতেন রানা ভানুপ্রতাপ। রাজকুমার আমার মনোভাব আঁচ করে সেই সব গল্প শোনাতে থাকলো। মোগলদের অত্যাচারে রানা এখানে আশ্রয় নিয়েছিলেন। আলোর ধূসরতা এখন ক্রমশ কালো রঙে পরিণত হচ্ছে। কর্নেল বাইনোকুলার নামিয়ে বললেন, আচ্ছা রাজকুমার, ওদিকে কিছু দূরে একটা স্তম্ভ দেখলুম, বালিতে মাথা উঁচু করে আছে। ওটা কিসের? রাজকুমার বললেন, শুনেছি ওটা ছিল একটা অবজারভেটরি। রানা ভানুপ্রতাপের জ্যোতিষী শিবশঙ্কর রাওজি গ্রহ নক্ষত্র দেখতেন। ওটা 50 ফুট উঁচু টাওয়ারের টুকরো বালির তলায় চাপা পড়ে গেছে অবজারভেটরি। সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ কি একটা ঝিকমিক করে উঠল। বললুম, কর্নেল, ও কিসের আলো? কর্নেলের চোখ পড়েছিল আমার বলার আগেই। বললেন, প্রথমে ভাবলুম বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে বুঝি, কিন্তু আকাশে মেঘ নেই। তাছাড়া স্তম্ভটার কাছে বালির ওপর বিদ্যুতের ঝিলিক। আরে লক্ষ্য করেছো, রং বদলাচ্ছে যেন মুহুর্মুহু। হ্যাঁ, সূক্ষ্ম আলোক ঝিলিকটা নীল, সবুজ, লাল, হলুদ, সাদা হচ্ছে মুহূর্তে মুহূর্তে। রাজকুমার হতবাক হয়ে দেখছিলেন। বললেন, আশ্চর্য তো, এমন কোনো ব্যাপার সিহৌরার লোক দেখে থাকলে নিশ্চয়ই জানতে পারত। ওটা কি হতে পারে বলুন তো কর্নেল? কর্নেল বললেন, কিছু বুঝতে পারছি না, চলো তো দেখে আসি। টর্চের আলো ফেলে উনি আগে, আমরা দুজনে পেছনে এবড়া খেবড়া রাস্তাটা দিয়ে কেল্লা থেকে নেমে গেল। ভাঙা ফটকের পাথরগুলো ডিঙিয়ে চলতে চলতে রাজকুমার বলল, কর্নেল, শুনেছি এই কেল্লায় গুপ্তধন ছিল। রানা ভানুপ্রতাপের কোনো দামি রত্ন ওখানে পড়ে নেই তো? হয়তো কোনো যুগে কারা গুপ্তধন আবিষ্কার করে নিয়ে পালাচ্ছিল। সেই সময় ওখানে কিভাবে একটা রত্ন পড়ে গিয়েছিল, বাতাসের দাপটে এতদিনে বালি সরে গিয়ে সেটা বেরিয়ে পড়েছে। কর্নেল একটু হেসে বললেন, তুমি যে অত্যন্ত যুক্তিবাদী তাতে সন্দেহ নেই রাজকুমার। বিজ্ঞানীদের কাছে সবসময় সব ঘটনার যুক্তিসম্মত ব্যাখ্যাই আশা করব। ডক্টর শর্মা হলে হয়তো ব্যাপারটা ভুতুরে বলেই ব্যাখ্যা করতেন, অথচ উনি একজন প্রবীণ বিজ্ঞানী। আসার পথে আমাকে বলেছিলেন, সিহৌরা এলাকায় নাকি অদ্ভুত অদ্ভুত ফিনোমেনা দেখা যায়। ওর বিশ্বাস বৈজ্ঞানিক উপায়ে সেগুলো বোঝা সম্ভব নয়, কারণ... হঠাৎ উনি থেমে গেলেন। আমরাও থমকে দাঁড়ালুম। রং বেরঙের আলোর ঝিলিক আর দেখা যাচ্ছে না। কর্নেল কয়েক পা পিছিয়ে গিয়ে বললেন, কি কাণ্ড, এখান থেকে দেখা যাচ্ছে অথচ আর একটু এগোলে আর দেখা যাচ্ছে। তার মানে একটা নির্দিষ্ট দূরত্বের চোখের রেটিনায় ওই বিচ্ছুরণটা ক্রিয়াশীল। ভাববার কথা। এক কাজ করা যাক রাজকুমার, তুমি এখানে দাঁড়াও, আমি আর জয়ন্ত এগিয়ে যাই। তুমি চেঁচিয়ে বলে দেবে ঠিক জায়গায় যাচ্ছি কিনা। রাজকুমার দাঁড়িয়ে রইল। আমরা দুজনে এগিয়ে গেলুম। রাজকুমার চেঁচিয়ে নির্দেশ দিতে থাকলো, ডাইনে, এবার সোজা, হ্যাঁ এগিয়ে যান, বাঁদিকে, না একটু ডাইনে, হ্যাঁ এবার সোজা, ঠিক আছে। টর্চের আলোয় পাথরের কারুকার্য খচিত ফুট 5 উঁচু স্তরের পাশে বালির ভেতর একটা সাদা জিনিস চকচক করছিল। বালি ছাড়াতেই বেরিয়ে পড়ল একটা প্রকাণ্ড ডিম্বাকৃতি সাদা জিনিস। কর্নেল বললেন, দু হাতে তুলে দেখো ওঠাতে পারছো নাকি। জিনিসটা তত কিছু ভারী নয়, সহজে দু হাতে তুলে ধরলুম। কর্নেল টোকা দিয়ে দেখে হাসতে হাসতে বললেন,
এই কোনো পাখির ডিম জন্ত। আরব্য উপন্যাসের সিন্দবাদ নাবিকের দেখা সেই রক পাখির ডিম। যদি এটা সত্যি ডিম হয় তাহলে পাখিটার গড়ন কল্পনা করো তো। বললুম, পাখিটা হবে অন্তত একটা ডাকোটা ফ্লেডের মতো, কিন্তু এটা থেকেই যে আলো ঠিক রচ্ছে তার প্রমাণ? কর্নেল চেঁচিয়ে বললেন, রাজকুমার, জিনিসটা দেখতে পাচ্ছ? রাজকুমার সাড়া দিয়ে বলল, পাচ্ছি, উঁচুতে উঠে গেছে। আমি অতিকায় ডিমটাকে দুহাতে তুলে নিয়ে দাঁড়িয়ে আছি। অতএব এটাই সেই রশ্মি বিকিরণকারী জিনিসটা। কর্নেল বললেন, চলো ডার্লিং, তাঁবুতে নিয়ে গিয়ে পরীক্ষা করা যাবে। শর্মাজি প্রাণী বিজ্ঞানী, নিশ্চয়ই তিনি একটা কিছু হদিশ দিতে পারবেন। ডিম হোক যাই হোক, জিনিসটার তাপ আছে। মরুভূমির শীতের কনকনে ঠান্ডায় আমাকে আরাম দিচ্ছিল যথেষ্ট। মাস্টার ব্লিকের জন্ম। প্রাথমিক পরীক্ষা করে শর্মাজি আমাদের চমকে দিয়ে বলেছেন, ডিম্বাকৃতি বস্তুটির বহিরাবরণ সিলিকন ধাতুতে তৈরি। প্রকৃতিতে এভাবে সিলিকন পাওয়া যায় না, অতএব এটি মানুষেরই তৈরি কোনো যন্ত্র। কিন্তু কি যন্ত্র? আরো একটা ব্যাপার লক্ষ্য করা গেছে, সূর্যোদয়ের পর ওটা তাপ নিরপেক্ষ অবস্থায় থাকে, কিন্তু ক্রমশ সন্ধ্যার দিকে তাপ বাড়তে থাকে, মধ্যরাতে 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তারপর আবার কমতে কমতে ভোরবেলা 24 ডিগ্রি সেলসিয়াস এবং সূর্য ওঠার পর ক্রমশ তাপ ও শীতলতার মাঝামাঝি অবস্থা। রামধনু রশ্মি বিকিরণ করে সূর্যাস্তকাল থেকেই এবং নির্দিষ্ট দূরত্ব থেকে তার চোখে পড়ে, কিন্তু রাত 12টায় খুব কাছ থেকেই তা দেখা যায়। আমাদের তাঁবুর ভেতর ওই সময় রীতিমতো রামধনুর খেলা। বাইরে প্রচন্ড ঠান্ডা, কিন্তু তাঁবুর ভেতরে বেশ গরম। আমার সমস্যা হলো, রাতের শয্যা আরামপ্রদ হলেও পাশে রামধনু নিয়ে শোয়া বড় অস্বস্তিকর। শর্মাজির বিশেষ ইচ্ছা, এই যন্তর মন্তরটি দিল্লিতে প্রতিরক্ষা গবেষণাগারে পাঠানো হোক। কর্নেলের তাতে আপত্তি। শর্মাজির বক্তব্য হলো, পাকিস্তান সীমান্ত এখান থেকে বেশি দূরে নয়, সম্ভবত এটা তাদেরই কোনো যন্তর মন্তর, অর্থাৎ সোনা কথায় স্পাইং ডিভাইস, যান্ত্রিক গুপ্তচর। রেডিও ট্রান্সমিশন যন্ত্রে বারমের থানায় খবর পাঠানোর 3 দিন পরে সেনাবাহিনীর একটা হেলিকপ্টার হ্যাং গ্লাইডারটা ভাঁজ করে গুটিয়ে নিয়ে গেল। ওরা সারা তল্লাট তন্ন তন্ন খুঁজতে খুঁজতে এসেছিলেন। ইন্দ্রনীলকে জীবিত বা মৃত কোনো অবস্থায় দেখতে পাননি। আজগবি ডিমটার কথা কর্নেলের অনুরোধে শর্মাজি ওদের ফাঁস করলেন না, কিন্তু সারাক্ষণ মুখ বেজার করে আছেন। 5ম দিনে রোজকার কর্মসূচি অনুসারে কর্নেলকে নিয়ে শর্মাজি গেলেন ইতিপূর্বে আবিষ্কৃত পঙ্গপাল প্রজনন ক্ষেত্র দেখতে। রাজকুমার তাঁবুর সামনে টেবিল পেতে এলাকার মানচিত্রের একটা চার্ট নিয়ে বসে কি সব মাপজোপ করছিলেন আর মানচিত্রে ফুটকি দিয়ে চলেছেন। আমি ব্যাপারটার মাথামুন্ডু বুঝতে না পেরে নিজের তাঁবুতে ঢুকে একটা গোয়েন্দা উপন্যাস নিয়ে বসেছি। হঠাৎ কোনায় রাখা প্রকাণ্ড ডিমটা থেকে ব্লিক ব্লিক শব্দ শুনে চমকে উঠল। শব্দটা খুবই চাপা, কিন্তু কয়েক সেকেন্ড অন্তর অন্তর হতে লাগলো। রাজকুমারকে ডাকবো কিনা ভাবছি, এই সময় ডিমটা একটু নড়ে উঠল। তারপর সরু দিকটা নিঃশব্দে ফেটে গিয়ে টুকটুকে লাল রঙের একটা মাথা, দুটো জলজলে নীল চোখ আর দুটো ছুঁড়ের মতো কি বেরিয়ে এলো। আমি ছিটকে বেরিয়ে চেঁচাতে থাকলাম, রাজকুমার, রাজকুমার, শিগগির এসো। রাজকুমার দৌড়ে এলে তাঁবুর ভেতর ওই কাণ্ডটা দেখিয়ে দিল। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ডিমটা পুরোপুরি মাঝামাঝি ফেটে বেরিয়ে এসেছে এক অদ্ভুত প্রাণী, কিংবা পাখি, অথবা পাখি ও স্থলচর প্রাণীর মাঝামাঝি জীব। না, হলপ করে বলতে পারি এ কদাচ উট পাখির বাচ্চা নয়। নড়বড় করতে করতে 2 ঠ্যাঙে ওটা দাঁড়িয়ে গেল। পা দুটো পাখির মতো, দুপাশে দুটো ডানার মতো জিনিসও আছে, কিন্তু মুখের গড়ন কতকটা মানুষ ও পেঁচার মাঝামাঝি। চোখ দুটো কপালের ওপর, টানা টানা চোখ, মাথাটা গোল ও চ্যাপ্টা, মাথায় লাল চুল অথবা রোঁয়া, ধরের রং কালো, পা গাঢ় হলুদ। চঞ্চু দুটো লাল এবং চঞ্চুর গরম দেখেই পেঁচার কথা মাথায় এসেছিল। দুপায়ে দাঁড়িয়ে কিম্ভূত জীবটি প্যাট প্যাট করে তাকিয়ে আমাদের দেখছে। গার্ড ও কর্মীরা দৌড়ে এসে তাজ্জব হয়ে দেখছে। রাজকুমার একজন কর্মীকে তক্ষুনি কর্নেলদের ডাকতে পাঠালেন। এবার জীবটি এক পা করে তাঁবু থেকে বেরিয়ে রোদ্দুরে এসে দাঁড়ালো। অমনি তার শরীর ঝলমাল করে উঠল। সিংহৌড়া থেকে 2 জন নদীতে যাচ্ছিল।
তারা দৌড়ে এসে জিপটাকে দেখা মাত্র ধপাস করে পড়ে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করল। তারপর চেঁচিয়ে উঠল বিকট ভাবে, জয় গরুর মহারাজ কি জয়। তারপর তারা গ্রামের দিকে দৌড়ে গেল। একটু পরেই দেখি গ্রাম থেকে ঢাক ঢোল শিঙা কাশি বাজাতে বাজাতে বুড়ো বুড়ি জওয়ান জওয়ানি আন্ডা বাচ্চা শুদ্ধ দৌড়ে আসছে আর গরুর মহারাজের জয়ধ্বনি হাঁকছে। কাছে এসে তারা মাটিতে লুটিয়ে প্রণাম করল। তারপর যে তুমুল কাণ্ড জুড়ে দিল, কান একেবারে ঝালাপালা। গরুর মহারাজ যেন এই প্রচন্ড জগদম্বে তিষ্ঠতে না পেরে নরবরে ঠ্যাং ফেলে বিরক্ত হয়ে তাঁবুতে গিয়ে ঢুকলেন। রাজকুমার অনেক চেষ্টায় ভক্তদের থামিয়ে বলল, ব্যাপারটা কি তোমাদের বলো তো শুনি। গ্রামের মুখিয়া সেলাম দিয়ে বলল, হুজুর রানাজি, ইনি হলেন বিনতা মাইজির সন্তান গরুর মহারাজ। আপনারা তো লেখাপড়া আদমি হুজুর, শাস্ত্র পুরাণ পড়েছেন, গরুরজির কথা অবশ্যই জানেন। রাজকুমার অবাক হয়ে বলল, বুঝলুম, কিন্তু এই জীব থেকে গরুর বলছো কেন? বাহ, কি বলেন নানাজি, মুখিয়া বলল, কত বছরেও একবার গরুর মহারাজের কৃপা হয়েছিল। সেবারও উনি কেল্লার মাঠে দর্শন দিয়েছিলেন, 2 ঘন্টা ছিলেন, তারপর উড়ে গেলেন। অন্য একজন বলল, সেবার তিনি আরো বড় হয়ে দর্শন দিচ্ছিলেন। এবার উনি যে এত ছোট চেহারায় দর্শন দিয়েছেন তার কারণ আমাদেরই কেউ পাপ করেছে। মুখিয়া গর্জন করে বলল, কে কি পাপ করেছ এখনই মহারাজের সামনে কবুল করো। এক বুড়ি কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, ধন সিং এর ছাগলটা এমনি এমনি পাহাড় থেকে পড়ে মরেনি। আমি পাথর ছুঁড়ে তাড়া করেছিলুম, ছাগলটা ঢু মেরে আবার গাগড়ি ভেঙে দিয়েছিল। গাগড়িতে জল ছিল মহারাজ, তখন সুখার মাস। মুখিয়া এখানেই 50 টাকার হুকুম দেয় আর কি। রাজকুমারের ইশারায় গার্ড 2 জন বন্দুক উঠিয়ে তাদের হটিয়ে দিল। লোকগুলো বন্দুককে খুব ভয় পায় মনে হচ্ছিল। কোলাহল করতে করতে তারা গ্রামের দিকে চলে গেল। রাজকুমার বলল, বোঝা যাচ্ছে এ কোনো বিরল প্রজাতির পাখি। অরিন্থোলজি এর খোঁজ রাখে না। যাই হোক, আমরা একে আবিষ্কারের গৌরব অর্জন করেছি। তাঁবুর ভেতর গরুরজি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর কোনায় রাখা বিস্কুটের টিনের দিকে নজর যেতেই চঞ্চুতে কামড়ে তুলে নিলেন এবং পায়ের নখ দিয়ে ঢাকনা খুলে বিস্কুটগুলো সাবার করতে থাকলেন। আমাদের উটওয়ালারা ভোরবেলা নদীর ওপারে কাঁটা বনে উট চড়াতে গিয়েছিল। কিভাবে খবর পেয়ে উটগুলো চড়তে দিয়ে ওরা দৌড়ে এলো ক্যাম্পে। তারপর গরুর মহারাজকে দর্শন করে সাষ্টাঙ্গে প্রণিপাত করল। তার কিছুক্ষণ পরে কর্নেল ও শর্মাজি হন্তদন্ত ফিরে এলেন। শর্মাজি যে জিনিসটাকে গুপ্তচর সাব্যস্ত করেছিলেন তা থেকে এই রামগরুরের ছানা বেরোতে দেখে থ বনে গেলেন। তারপর নিরাপদ দূরত্বে পরীক্ষা করার পর হতাশভাবে বললেন, প্রাণী বিজ্ঞানে এমন কোনো জীবের কথা নেই। তাছাড়া ডিমের খোলাটা সিলিকন পাত দিয়ে তৈরি, এও বিস্ময়কর, কারণ সিলিকন প্রকৃতিতে এমন বিশুদ্ধ আকারে পাওয়া অসম্ভব। আমি কিছু বুঝতে পারছি না কর্নেল। কর্নেল একটু করে এগিয়ে খাটের কোনায় চলে গেলেন। গরুরজির বিস্কুট খাওয়া শেষ হয়ে গেছে। এখন জেলির টিন খুলে চঞ্চু ডুবিয়েছেন। চটচটে আঠালো লাল রঙের খাদ্যটা ওকে একটু বিপাকে ফেলেছে। কর্নেলকে কাছে দেখে তার সাদা একরাশ দাড়িতে হঠাৎ প্রকাণ্ড চঞ্চু ঘষে নিলে সাদা দাড়ি লাল হয়ে গেল জেলির রঙে। আমরা হাসতে থাকলো। কর্নেল একটু বিব্রত না হয়ে গরুরজির কাঁধে হাত রাখলেন। মহারাজ আপত্তি করলেন না। তখন কর্নেল ওকে কাছে টেনে ওর মুখে জেলি পুড়ে দিতে থাকলেন। একটু পরে কর্নেল বললেন, ডক্টর শর্মা, ডিমের খোলা সিলিকনের। তার চেয়ে আশ্চর্য ব্যাপার আমার মনে হচ্ছে এই পাখির শরীরটাও সম্ভবত কোনো জৈব পদার্থে গড়ে ওঠেনি। শর্মাজি চমকে উঠে বললেন, বলেন কি? হ্যাঁ, মনে হচ্ছে এর শরীরও কোনো ধাতু দিয়ে গড়া। অসম্ভব বলে শর্মাজি হাত বাড়িয়ে পরীক্ষা করতে গেলেন। তখনই ব্লিক ব্লিক শব্দ করে গরুরজি চঞ্চুর ঠক্কর মারতে এলেন তাকে। শর্মাজি আটকে উঠে পিছিয়ে গেলেন। কর্নেল হাসতে হাসতে বললেন, কোনো কারণে আপনাকে পছন্দ করছে না। শর্মাজি বললেন, ভূতের বাচ্চা কোথাকার। যাই হোক, ওটা নরম না কঠিন? কোথাও কোথাও নরম, আবার কোথাও কঠিন। ডাক্তার শুনেছেন ব্যাটার ছেলের? ব্লিক ব্লিক, যেন রেডিও ওয়েভ। সেটাও আশ্চর্য, যেন কোড ল্যাঙ্গুয়েজ। ব্লিক 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 ব্লিক। শর্মাজি গোমরা মুখে বললেন, আমার মাথায় কিছু ঢুকছে না। নচ্ছার পাখিটা এবেলার প্রোগ্রাম ভেস্তে দিল।
5টা দিন তো প্রাথমিক প্রস্তুতিতেই কেটে গেল, হাতে তো আর মাত্র 2টো দিন। দেখি কি করা যায় বলে উনি নিজেদের তাঁবুতে চলে গেলেন। আমি সাহস করে গরুরজির কাছে গেল, কিন্তু যেই ছুতে হাত বাড়িয়েছি গরুরজি আমাকেও সরবারজির মতো চঞ্চু তুলে তেড়ে এলেন। চটপট সরে গিয়ে বললাম, কর্নেল, আপনাকে তো কিছু বলছে না, দিব্যি আদর খাচ্ছে চুপচাপ। কর্নেল হাসলেন শুরু। রাজকুমার বলল, আমাকে পছন্দ করে কিনা দেখা যাক। বলে সে যেই এগিয়েছে গরুরজি জোরালো ব্লিক ব্লিক আওয়াজ দিয়ে তেড়ে এলেন। রাজকুমার হাসতে হাসতে সরে এলো। কিছুক্ষণ পরে কর্নেল 3 ফুট উঁচু গরুর মহারাজকে দুহাতে তুলে নিয়ে বললেন, শ্রীমানকে স্নান করানো দরকার, চলো জয়ন্ত নদীতে যাই, ফিরে এসে ডিমের খোলাটা প্যাক করে রাখতে হবে। রাজকুমার সর্বাধিক তাঁবুতে গেছে। আমরা দুজনে চললুম নদীর দিকে। দেখলুম স্নানে মহারাজের আপত্তি নেই। জল ছিটিয়ে কর্নেল তাকে স্নান করালেন। তারপর একটা পাথরে দাঁড় করিয়ে দিয়ে বললেন, রোদ্দুরে শুকিয়ে নাও মাস্টার ব্লিক, ততক্ষণ আমি প্রকৃতি দর্শন করি। বলে বাইনোকুলারে চোখ রাখলেন। পঙ্গপাল রহস্যের সূত্রপাত। পঙ্গপালের প্রজনন ক্ষেত্র অনুসন্ধানের কর্মসূচির মেয়াদ আরো 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। এদিকে মাস্টার ব্লিক মাত্র 2 দিনের বয়সেই পেল্লায় হয়ে উঠেছেন। মাথাটি তাঁবুতে ঠেকেছে। দুদিকে চোয়াল থেকে গজানো লাল সুর দুটো ফুট দিয়ে লম্বা হয়ে ঝুলছে। দাড়ি নাকি? তার খাদ্য নিয়ে সমস্যা দেখা দিয়েছে। শর্মাজি বিরক্ত, তবে কর্নেল ভেড়ার মাংস সেদ্ধ খাইয়ে দেখেছেন। আপত্তি করে না মাস্টার ব্লিক। প্রজনন ক্ষেত্রের খোঁজে বেরোলে তাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। এই অঞ্চলের পাহাড়ি খাতকে বলে বেহর। বেহরের ভেতরে আবিষ্কৃত প্রজনন ক্ষেত্রের মাটি পরীক্ষা করার পর যেখানে সেখানে এরকম মাটি আছে সেখানে যাচ্ছেন ওরা, কিন্তু পঙ্গপালের টিকিটিও দেখতে পাচ্ছেন না কোথাও। একদিন রাজকুমার ও আমি সঙ্গী হলাম কর্নেলদের। মাস্টার ব্লিক 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 আওয়াজ দিতে দিতে মানুষের ভঙ্গিতে হেঁটে চলেছে কর্নেলের পাশে। কর্নেল তার কাঁধে হাত রেখে চলেছেন। এদিন একটা বেহর থেকে ধাপে ধাপে ওপরে উঠে বালিয়াড়িতে গিয়ে পড়লুম। প্রকাণ্ড উঁচু সব বালির পাহাড় দাঁড়িয়ে রয়েছে। সেদিকে না এগিয়ে ডাইনে ঘুরতেই লুনি নদী চোখে পড়ল। নদীর পাড়ে পাথুরে মাটিতে শর্মাজির হাতের অনুসন্ধান যন্ত্রটি রাখতেই ব্লিক করে শব্দ হলো। শর্মাজি উত্তেজিতভাবে বললেন, পাওয়া গেছে। রাজকুমার, স্প্রে মেশিনটা দেখি। মাটিটা ওখানে ফেটে আছে। প্রকাণ্ড সব ফাটলের ভেতরটা অন্ধকার হয়ে রয়েছে দিন দুপুরে। কর্নেল চোখে বাইনোকুলার রেখে দূরে কেল্লাটা দেখছিলেন। রাজকুমার স্প্রে মেশিনটা শর্মাজিকে দিল। শর্মাজি যেই বিষাক্ত তরল পদার্থ স্প্রে করতে গেছেন ফাটলের ভেতরে, মাস্টার ব্লিক ঝাঁপিয়ে গেল তার দিকে। স্প্রে ফেলে শর্মাজি মাই গড বলে ছিটকে সরে গেলেন। তাকে তাড়া করলো মাস্টার ব্লিক। শর্মাজি চেঁচিয়ে উঠলেন, কর্নেল, আপনার বাঁদরটাকে সামলান। এ কি? বাদর রাজকুমার আমার দিকেও তেড়ে এলো। আমরা দৌড়ে তফাতে গিয়ে দাঁড়ালুম। কর্নেল বাইনোকুলার নামিয়ে ধমক দিলেন, কি হচ্ছে মাস্টার ব্লিক, এমন করছো কেন? মাস্টার ব্লিক বলল, প্লিক 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 প্লিক। কর্নেল ভুরু কুঁচকে তাকালেন তার দিকে। তার সুর দুটো টান টান হয়ে খাড়া, যেন এরিয়েল বা অ্যান্টেনা। ক্রমাগত ব্লিক ব্লিক আওয়াজ করছে সে। কর্নেল এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে বললেন, চলো ডার্লিং, তোমাকে তাঁবুতে রেখে আসছি। রোদ্দুরে ঘোরাঘুরি করে কাজ নেই। জয়ন্ত, তোমরা অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কর্নেল মাস্টার ব্লিককে নিয়ে বেহরের পথে নেমে যাওয়ার পর শর্মাজি গোমরা মুখে ফাটলগুলোর কাছে এলেন। তারপর বললেন, কোনো কাজ হচ্ছে না। কর্নেল সাহেবকে গভর্নমেন্ট যে কাজে সাহায্য করতে পাঠালেন, ওর সেদিকে মন নেই। কাজটা যখন আমাদের দ্বারাই হবে তখন আর কেন ওকে পাঠানো? না রাজকুমার, তুমি পাম্প করো, আমি স্প্রে করি। রাজকুমার স্প্রে মেশিন বার কত পাম্প করেছেন এবং শর্মাজি নলটা ফাটলে ঢুকিয়েছেন। অমনি ফাটলের ভেতর থেকে চাপা শিশির শব্দ শোনা গেল। শর্মাজি চমকে উঠলেন। রাজকুমারও থেমে গেল। তারপর শিশির শব্দটা বাড়তে বাড়তে কয়েক সেকেন্ডের মধ্যে যা ঘটলো তা আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো। ফাটলগুলো দিয়ে সনসন আওয়াজ করে বেরোতে থাকলো পঙ্গপালের ঝাঁক। মুহূর্তে আমরা ঢাকা পড়ে গেলাম।
কোটি কোটি অসংখ্য পঙ্গপাল শন শন শব্দে, এবং সেই তীক্ষ্ণ শীষের শব্দ তো আছেই। চারপাশ ওপর নিচ কালো করে আমাদের কবর দেওয়ার সমাজে চেঁচিয়ে উঠেছিলেন, এবার তিনি পাগলের মতো মাথা মুখ ঝাড়তে ঝাড়তে দিশেহারা হয়ে দৌড়লেন। আমরাও দিশেহারা হয়ে দৌড় দিলুম। কিছু দূর যাওয়ার পর রেহাই পাওয়া গেল। শর্মাজি তখনও দৌড়চ্ছেন। সে ফাটকগুলোর ওপর যেন কালো মেঘ সনসন করছে, আর সেই শীষের শব্দ। ক্যাম্পের একটু আগে কর্নেল দাঁড়িয়ে গেছেন। মাস্টার ব্লিক ওদিকে তাকিয়ে ব্লিক ব্লিক করছে। তাকে খুব উত্তেজিত মনে হচ্ছে। শর্মাজি এলে কর্নেল বললেন, আরে অদ্ভুত তো। শর্মাজি হাঁপাতে হাঁপাতে বললেন, অর্থোপেডেরা গোত্রের পঙ্গপাল এগুলো। এ দেখুন, একটা ধরে এনেছি। প্রজাতি হলো সিস্টেসার্কা গ্রেগরিয়া। ডেজার্ট লোকাস্ট বলা হয়, কিন্তু এদের এমন অদ্ভুত আচরণের কথা জানা নেই। কর্নেল ফড়িংটা ওর হাত থেকে নিয়ে বললেন, মাই গুডনেস, ডক্টর শর্মা দেখুন ভালো করে, এটা দেহে যেন কোনো জৈবিক পদার্থ নেই, ধাতব উপাদানে তৈরি বলে মনে হচ্ছে। শর্মাজি পরীক্ষা করে বললেন, তাই তো দেখছি কর্নেল, এই ঠ্যাংটা দেখুন, ভাঙা যাচ্ছে না, ইস্পাতের তারের মতো। দেখুন কেমন বেঁকে রইল, অথচ ভাঙলো না। আরে এটা দেখছি ইলেকট্রিক শক দিচ্ছে। কর্নেল বললেন, এখনই 12 মেরে রেডিও মেসেজ পাঠান ডক্টর শর্মা। কোনো বিশেষজ্ঞকে আসতে বলুন, এমন কাউকে পাঠাতে বলুন যিনি একাধারে পদার্থবিদ, ধাতুবিজ্ঞানী এবং বিশেষ করে অ্যাস্ট্রোফিজিক্সেও যার জ্ঞানগম্যি আছে। রাজকুমার বলল, অ্যাস্ট্রোফিজিক্সে কেন কর্নেল? কর্নেল চিন্তিত মুখে বললেন, ডার্লিং, তুমি তো একজন বিজ্ঞানী, তুমি তো জানোই যে আমাদের এই ছোট্ট মরু জগতের সবকিছুই মহাকাশ এবং সমগ্র গ্যালাক্সির সঙ্গে সম্পর্কিত। আলাদাভাবে বিচ্ছিন্ন করে কোনো জিনিস সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিলে ভুল করব। পৃথিবীতে যে প্রাণ নিয়ে আমাদের অস্তিত্ব, তারও মৌলিক উপাদান মহাকাশ থেকে মহাজাগতিক ধূলিকণার সঙ্গে একদা ভেসে এসেছিল। এমন কথাও বলেছেন আধুনিক অ্যাস্ট্রোফিজিস্টরা। এই যুগে আমরা আর শুধু পৃথিবীর সন্তান নই, মহাজাগতিক এক বিশাল সংসারের অন্তর্ভুক্ত। মাস্টার ব্লিকের অন্তর্ধান। বিকেলের মধ্যেই হেলিকপ্টারে চেপে চলে এলেন বিশেষজ্ঞ মশাই। দেখলুম কর্নেলের পূর্ব পরিচিত তিনি, নাম পৃথ্বীজিৎ সিং, পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষ। 12 মেরে প্রতিরক্ষা দপ্তরের কাজে এসেছিলেন। খবর পেয়ে নিজেই উৎসাহী হয়ে চলে এসেছেন। হেলিকপ্টারটা তাকে রেখে চলে গেল। সঙ্গে অনেক যন্ত্রপাতি এনেছেন ডক্টর সিং। ঘণ্টাখানেক ফড়িংটাকে পরীক্ষা শুরু করলেন। আপনারা এটাকে রোবট ভেবেছিলেন? তা নয়, ঝাঁকে ঝাঁকে এমন রোবট তৈরি করতে হলে ধনী দেশকেও ফতুর হতে হবে 3 দিনে। আসলে এটা ক্লোনিং প্রক্রিয়ায় তৈরি। শর্মাজি বললেন, কি কাণ্ড! আমার মাথায় কথাটা একবার এসেছিল বটে। হ্যাঁ, ক্লোনিং আণবিক জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত জেনেটিক্স বা প্রজনন বিদ্যার একটি আধুনিক তত্ত্বমূলক প্রক্রিয়া। ডক্টর সিং একটু হাসলেন। ডক্টর শর্মা তো এসব জানেন। কর্নেলের কাছেও বিষয়টা আশা করি অপরিচিত নয়। মনে আছে দিল্লিতে গত বছর আপনি আমার সঙ্গে। কর্নেল বাধা দিয়ে বললেন, আচ্ছা ডক্টর সিং, ক্লোনিং প্রক্রিয়ায় তো একটিমাত্র জৈব কোষকে কৃত্রিম উপায়ে বিকাশ ঘটিয়ে প্রয়োজন সংখ্যক ক্রোমোজোমের জোড়াকে সাজিয়ে একটা ফর্মে আনা যায়। হ্যাঁ, তবে ব্যাপারটা তত্ত্বের আকারেই ছিল, অথচ এক্ষেত্রে দেখছি কোনো কুশলী মস্তিষ্ক সেই তত্ত্বকে বাস্তবে সফল করেছে। কে এই প্রতিভাধর বিজ্ঞানী? শর্মাজি বললেন, নিশ্চয়ই কোনো শত্রু দেশের বিজ্ঞানী তিনি। ভারতের শস্যক্ষেত্রে পঙ্গপাল নামিয়ে দুর্ভিক্ষ সৃষ্টির চক্রান্ত এটা। তিনি বিজ্ঞানী হলেও তাকে বলবো ঘৃণ্য অমানুষ, তার ফাঁসি হওয়া উচিত। ডক্টর সিং বললেন, তা তো উচিতই, কিন্তু তার প্রতিভা অস্বীকার করা যায় না। সিস্টেসার্কা গ্রেগরিয়া প্রজাতির ফড়িংয়ের একমাত্র দেহকোষ থেকে তিনি ক্লোনিং প্রক্রিয়ায় একটি ফড়িং সৃষ্টি করতে পেরেছেন। এই ফড়িংটি অতি প্রজননশীল, তার বংশধরেরাও তাই অতি প্রজননশীল হয়েছে।
আর ভাবতে আতঙ্ক হয় এভাবে হিটলারের একটিমাত্র দেহকোষ থেকে কত অসংখ্য হিটলার তৈরি করতে পারতেন যদি এই বিজ্ঞানী সে সময় জার্মানিতে আবির্ভূত হতেন। কর্নেল বললেন, এবার তাহলে আমাদের মাস্টার ব্লিককে নিয়ে আসি, তাকেও ক্লোনিং প্রক্রিয়ায় সৃষ্টি করা হয়েছে কিনা দেখা যাক। শীতের বিকেল দ্রুত পড়ে এসেছে, সন্ধ্যার ধূসরতা ঘনিয়েছে চারিদিকে। আমরা সর্বাধিক তাঁবুর সামনে বসে কথা শুনছিলাম। মাস্টার ব্লিক কর্নেলের পাশেই দাঁড়িয়েছিল। একটু পরে তাকে আমাদের তাঁবুর দিকে যেতে দেখেছি। কর্নেল তাঁবুর সামনে গিয়ে ডাকলেন, মাস্টার ব্লিক, এসো ডার্লিং। কিন্তু কোনো সাড়া না পেয়ে ভেতরে গেলেন। তারপর ব্যস্তভাবে বেরিয়ে এদিক ওদিক ঘুরে ডাকতে থাকলেন। কোনো সাড়া নেই ছোকরার। কর্নেল উদ্বিগ্ন মুখে বললেন, এই তো ছিল, গেল কোথায় সে? তারপর বাইনোকুলারে চোখ রেখে চারিদিকে তন্ন তন্ন খুঁজলেন। এই সময় সিহৌড়ার একদল মেয়ে নদীর থেকে আসছিল। তারা খুব উত্তেজিতভাবে আসছিল। কর্নেল জিজ্ঞেস করলেন, তোমরা কি গরুর মহারাজকে দেখেছো? তারা একসঙ্গে হইচই করে উঠল। একজন সবাইকে থামিয়ে দিয়ে বলল, গরুর মহারাজকে এইমাত্র আমরা নদীর উপর দিয়ে উড়ে কেল্লার দিকে যেতে দেখলাম হুজুর। তবে তার চেয়ে সাংঘাতিক ব্যাপার দেখে আমরা পালিয়ে আসছি। জল ভরতে পারিনি, খালি গাগড়ি নিয়ে পালিয়ে আসছি হুজুর। কি ব্যাপার দেখেছো তোমরা? কেল্লার মধ্যে দানও থাকে, তাকে দাঁড়িয়ে থাকতে দেখলুম আমরা। হলদে রঙের একটা এত বড় মাকড়ার পিঠে দাঁড়িয়ে আমাদের দেখছিল হুজুর। কর্নেল বললেন, ব্যাপারটা দেখতে হয়, জানতো যাবে নাকি? আমি এগিয়ে গেলুম। রাজকুমার ও পৃথ্বীজিৎ সিংহ ব্যস্তভাবে সঙ্গ ধরলেন। কি ভেবে রাজকুমার একজন বন্দুকধারী গার্ডকেও ডেকে নিল। আমরা দল বেঁধে লুনি নদীর দিকে ছুটে চললুম। নদীর কাছে আমাদের উটওয়ালাদের সঙ্গে দেখা হলো। তারা উটের পাল ডাকিয়ে ব্যস্তভাবে আসছিল। ভয়ার্থ কণ্ঠস্বরে বলল, ওদিকে যাবেন না স্যার, কেল্লাবাড়িতে হলদে রঙের কি একটা দেখে উটগুলো ভয় পেয়েছে, আমরা তাই ওদের ডাকিয়ে নিয়ে আসছি। কেল্লায় গিয়ে টর্চের আলোয় তন্ন তন্ন খুঁজে কোনো জনপ্রাণীটি দেখা গেল না। ভেত্তা পড়া মাকড়সা কিংবা কোনো হলুদ রঙের জিনিসও না। তবে কর্নেল টর্চের আলো কেল্লার চত্বরে ফেলে একখানে হাঁটু দুমড়ে বসলেন। তারপর সেদিনকার মতো পরীক্ষা করে বললেন, কয়েকটা লম্বা আঁচড়ের দাগ। কিসের দাগ? কেল্লা থেকে নেমে সেই স্তম্ভটা পর্যন্ত আমরা গেলুম। সেই সময় আমি যেন কোথাও ব্লিক শুনলুম একবার। হয়তো কানের ভুল, তাই কথাটা বললুম না কর্নেলকে। অনেকক্ষণ আশেপাশে খোঁজাখুঁজি করে আমরা ক্যাম্পে ফিরে চললুম। মধ্যরাতের প্রলয়কাণ্ড। ক্যাম্পে এরাতে জরুরি কনফারেন্স। গরুর মহারাজ ওরফে মাস্টার ব্লিকের সেই প্রজনন কথা অর্থাৎ ডিমের ভাঙা খোলস পরীক্ষা করে পৃথ্বীজিৎ সিং সিলিকনি সাব্যস্ত করেছেন। তার মতে ওই কিম্ভূত বৃহৎ পক্ষীটিও ক্লোনিং প্রক্রিয়ায় সৃষ্ট। সিলিকন ধাতু কম্পিউটার বা রোবটের প্রধান উপাদান। জাপানে এ ধাতুর সাহায্যে অসম্ভব কাজ চালানোর উপযোগী যন্ত্র তৈরি সম্ভব হয়েছে। বর্তমান যুগকে সিলিকন ধাতুর যুগই বলা হয়। ডক্টর সিং এর বক্তব্য শুনে কর্নেল বললেন, ইতিমধ্যে যদি ডিমগুলো ফুটে গরুর পক্ষীর ছানা বেরিয়ে থাকে তো কেলেঙ্কারি। রাজকুমার মুচকি হেসে বলল, খুড়ো মশাইকে তাহলে ব্যারামের থেকে পালিয়ে মাথা বাঁচাতে হবে। সর্বাজি চেটে গেলেন, বেশি বকো না, তোমারও একই অবস্থা হবে বলে আমার দিকে কটাক্ষ করলেন। এই সাংবাদিক ভদ্রলোককেও হাতের ছাড়া পাখিটা পছন্দ করেন না, দেখেছি। কর্নেল এসব কথা থামিয়ে দিয়ে বললেন, এবার বলুন ডক্টর সিং, আপাতত ওই পঙ্গপালের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায়? সিকির একটা কিছু না করলে তো মার্চ এপ্রিলে উত্তর পশ্চিম ভারতে কোথাও চাষিরা ফসল ঘরে তুলতে পারবে না, সব খেয়ে শেষ করে ফেলবে এই শক্তিশালী পঙ্গপাল। পৃথ্বীজিৎ একটু ভেবে বললেন, প্রতিরক্ষা দপ্তরের কেমিক্যাল রিসার্চ সেন্টার থেকে সদ্য আবিষ্কৃত মারাত্মক রাসায়নিক পদার্থ RRO-27 পরীক্ষার এমন সুযোগ আর পাওয়া যাবে না। প্রয়োগ করে দেখা যাক না কি হয়। তবে উনি গম্ভীরভাবে চুপ করলে কর্নেল বললেন, তবে ফাটলগুলোর সঙ্গে যদি নদীর যোগাযোগ থাকে জল বিষাক্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন তো জল নেই নদীতে, কিন্তু আগামী বর্ষায় জলস্রোত এসে ফাটলে ঢুকবে। সর্বাধিক উত্তেজিতভাবে বললেন, পরের কথা পরে, আগে পঙ্গপাল নিধন। চিন্তা ভাবনার মধ্যে কনফারেন্স শেষ হলো রাত 12টা নাগাদ। তারপর আমরা শুয়ে পড়লাম ক্যাম্প খাটে।
সবে একটু তন্দ্রা মতো এসেছে। বাইরে সনসন শব্দে ঘোর কেটে গেল। শব্দটা ঝড়ের বলে মনে হচ্ছিল। ডাকলো, কর্নেল, কর্নেল। কর্নেলের নাক ডাকছিল, বন্ধ হয়ে গেল। বললেন, কি হয়েছে? ঝড় আসছে। শীতের সময় আরব সাগর থেকে কচ্ছ প্রদেশ পেরিয়ে একটু আধটু ঝড় বৃষ্টি তল্লাটে এসে থাকে শুনেছি। তোমার চিন্তার কারণ নেই, ক্যাম্পের খুঁটি যথেষ্ট মজবুত। প্রচন্ড শব্দে পাঁচ এবং চাপা গুরু গুরু গর্জন শোনা গেল। গর্জনটা একটা না, সমুদ্রের ধারে দাঁড়ালে যে বহুদূর প্রসারী চাপা গড়গড় আওয়াজ শোনা যায়, ঠিক তাই। তারপরে ঝড়টা এসে ক্যাম্পের উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর কি একটা ঘটল যেন। তীব্র নীল বিদ্যুতের ঝলকানি, কান ফাটানো বজ্র গর্জন। পরক্ষণে দেখি খোলা আকাশের তলায় বসে আছি। ক্যাম্প খাটটা আমাকে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করছে। কর্নেল, কর্নেল বলে চেঁচিয়ে উঠল। তারপর ঝড়ের ধাক্কায় উবুর হয়ে পড়ে গেল। টের পেলুম ক্যাম্প খাট এবং তাঁবুর ভেতরকার সব জিনিসপত্র উড়ে বেরিয়ে গেল। মাটিতে মুখ গুজে পড়ে রইল। ওপরে প্রলয় কাণ্ড চলতে থাকলো। সেই ব্যাপক গড়গড় চাপা গর্জন এখন আমার চারিদিকে। কিন্তু এই ভয়ঙ্কর প্রলয়ের মধ্যে তীক্ষ্ণ একটা শীষের শব্দ, যেমন শীষের শব্দ পঙ্গপালের ব্রিডিং গ্রাউন্ডে ফাটলের ভেতর শুনেছি। তার লক্ষগুণ বেশি জোরালো শব্দটা কানের ভেতর দিয়ে সূর্যের মতো মস্তিষ্কে ঢুকে যাচ্ছিল। অসহ্য লাগাতে দু কানের ভেতর আঙুল ঢুকিয়ে পড়ে রইল। পরে শুনলুম এই সর্বনাশা ঝড়ের স্থিতিকাল ছিল মাত্র 3 মিনিট। ঝড় থামলে হামাগুড়ি দিয়ে উঠে ডাকলুম, কর্নেল, আপনি কোথায়? কর্নেলের সাড়া পেলুম আমার পাশ থেকে। আছি জয়ন্ত, এবার উঠে পড়ো, ঝড় থেমে গেছে। এবার একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল। চারিদিকে কেমন একটা নীলচে রঙের আলো, অথচ আকাশ পরিষ্কার। কৃষ্ণপক্ষের এক টুকরো চাঁদ লুনি নদীর উপর দক্ষিণ পূর্ব আকাশে ঝুলে আছে। আবহাওয়া শীতের বলে মনে হচ্ছে না, যেন গ্রীষ্ম রাতের। ফলে গরম সোয়েটারের ভেতর দরদর করে ঘামছি। মিনিট খানেকের মধ্যে নীলচে আবহাওয়াটা মিলিয়ে গেল। তাপটাও কমতে কমতে আবার মরুভূমির শীতে এসে হাজির হলো। কর্নেল টর্চ জেলে শর্মাদিদের খুঁজছিলেন। দেখলুম একে একে ওরা হামাগুড়ি দিতে দিতে 2 পায়ে সোজা হচ্ছেন এতক্ষণে। ওদিকে উটওয়ালাদের কথাবার্তা শোনা গেল। লণ্ঠন জ্বলতে দেখলুম। জেনারেটরটা নষ্ট হয়ে গেছে কোনো অজ্ঞাত কারণে। কিছুতেই আর সেটা চালু করা গেল না। পেট্রোম্যাক্স বাতি জ্বালা হলো। তারপর পেছনের পাথরের স্তূপে আটকে থাকা তাঁবু, ক্যাম্প খাট এবং জিনিসপত্র সবাই মিলে বয়ে আনলুম। শিহৌড়া থেকে কান্নাকাটি ও কোলাহলের শব্দ শোনা যাচ্ছিল অনেকক্ষণ থেকে। আলো নিয়ে ছোটাছুটি করে বেড়াচ্ছিল গ্রামবাসীরা। আমাদের ক্যাম্পগুলো আবার সাজিয়ে নিতে নিতে ভোর 4টে বেজে গেল। উত্তর থেকে এখন প্রচন্ড হিম মরু বাতাস এসে হাড় কাঁপিয়ে তুলছে। মাস্টার ব্লিকের খোঁজ মিলল। ক্যাম্পের সব যন্ত্রপাতি নিষ্ক্রিয় হয়ে গেছে। রেডিও ট্রান্সমিশন অচল। ব্যাপারটা বিস্ময়কর। সকালে ক্ষয়ক্ষতি লক্ষ্য করতে গিয়ে সবারই চোখে পড়েছে প্রাকৃতিক পরিবেশ বা বস্তুর কোনো ক্ষতি হয়নি। শুধু মানুষের তৈরি এবং সংশ্লিষ্ট যা কিছু তাকেই বিশৃঙ্খল করে গেছে ওই অদ্ভুত ঝড়। শিহৌড়া গ্রামের ঘরগুলো পাথরের, বিশেষ ক্ষতি হয়নি। কিন্তু গৃহপালিত পশুরা অক্ষত নেই। অনেকে মারা পড়েছে, অনেক পশু জখম হয়েছে। আশ্চর্য ব্যাপার, যে বুড়ি ধন সিং নামে একটা লোকের ছাগলের মৃত্যুর কারণ হয়েছিল, শুধু সে বেচারি মারা পড়েছে ঘর ধসে। ঢাক ঢোল শিঙা কাশি বাজিয়ে গ্রামবাসীরা গরুর মহারাজের পুজো দিচ্ছিল শ্মশান থেকে ফিরে। শর্মাজি খুব ভয় পেয়ে গেছেন। ভোরবেলা স্নান করে চলে গিয়েছিলেন শিহৌড়া গ্রামের মন্দিরে প্রণাম করতে। তারপর গ্রামবাসীর দলে ফিরে গেছেন। পৃথ্বীজিৎ সিং অচল রেডিও ট্রান্সমিশন নিয়ে বসে আছেন। তাকে সাহায্য করছে রাজকুমার। কর্নেল আমাকে ডেকে নিয়ে নদী পেরিয়ে কেল্লার দিকে চললেন। পথে যেতে যেতে বললেন, অদ্ভুত 3টে ব্যাপার লক্ষ্য করার মতো। 1, ঝড়টা ছিল শুকনো বৃষ্টিহীন, অথচ এমন হওয়ার কথা নয়। 2, ঝড়ের সময় প্রথমে চাপা গড়গড় শব্দ, তারপর তীক্ষ্ণ হুইসেলের শব্দ। 3, ঝড়ের পর কিছুক্ষণ নীলচে আভা। আমি ওই সময় চাঁদের দিকেও লক্ষ্য করেছিলাম। চাঁদটা পর্যন্ত নীলচে দেখাচ্ছিল। ওকে স্মরণ করিয়ে দিলুম কাল সন্ধ্যায় কি একটা হলদে জিনিস দেখে উটগুলো ভয় পেয়েছিল। তাছাড়া গ্রামের মেয়েরা নাকি কেল্লার ওপর দানকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। দানোটা দাঁড়িয়েছিল হলদে রঙের মাকড়সার পিঠে। কর্নেল চিন্তিতভাবে বললেন,
মাকড়সা। প্রথম দিন বিকেলে ওখানে মাটির ওপর সূক্ষ্ম 4টে আঁচড় দেখেছি আতস কাচের সাহায্যে। রাজকুমার বলছিল এ এলাকায় সরু মাকড়সাগুলোর প্রকাণ্ড পায়। আঁচড়গুলো যদি মাকড়সার পায়ের হয় তাহলে বলবো মাকড়সাটা একটা মোটর গাড়ির মতো বড়, কিন্তু গোলাকার। আমার মাথার ভেতর ঝিলিক দিল একটা কথা। বলল, কর্নেল, জিনিসটা স্পেসশিপ নয় তো? কর্নেল হাসলেন। ডার্লিং, স্পেসশিপ বলতে কি তুমি অন্য কোনো গ্যালাক্সির প্রাণীদের কথা ইঙ্গিত করছো? কেন, অসম্ভব কিসে? অন্য গ্যালাক্সির চেয়ে আমাদের গ্যালাক্সিতেই এমন অসংখ্য রহস্য আছে জানতো, যা আমাদের চক্ষু ছানাবড়া করার পক্ষে যথেষ্ট। তাছাড়া এখনো এই গ্যালাক্সি ছাড়া অন্যত্র প্রাণ আছে কিনা আমরা জানি না। বৃথা কল্পনায় লাভ নেই। তার চেয়ে... হঠাৎ থেমে উনি বাইনোকুলারে কি দেখতে থাকলেন, কেল্লার দিকে। তারপর হনহন করে হাঁটতে শুরু করলেন। জিজ্ঞেস করেও কোনো জবাব পেলুম না। কেল্লার কাছাকাছি পৌঁছে কানে এলো ব্লিক ব্লিক শব্দ। চমকে উঠল। কর্নেল এখন দৌড়তে শুরু করেছেন। বুড়োর নাগাল পেতে আমার মতো জোয়ানের হাঁপ ধরে যাচ্ছিল। কেল্লায় উঠে চত্বরে ঢুকে দেখি মাস্টার ব্লিক কাত হয়ে পড়ে আছে। কর্নেলকে দেখে সে ডানা দুটো নেড়ে কাতরভাবে ব্লিক ব্লিক করতে থাকলো। কর্নেল তাকে দুহাতে তুলে দাঁড় করানোর চেষ্টা করলেন। মাস্টার ব্লিক অনেক কষ্টে দাঁড়ালো। তারপর কর্নেলের বুকে মাথা গুঁজে দিয়ে প্রকাণ্ড চঞ্চু ফাঁক করল। কর্নেল পকেটে হাত ভরে এক গাদা বিস্কুট বের করে ওকে খাওয়াতে থাকলেন। বললেন, ঠিক এমন কিছু অনুমান করেই বিস্কুটগুলো এনেছিল। জয়ন্ত, আমার কোটের পকেটে জেলির টিন এনেছি, বের করে দাও। তা করতে গেলে হতচ্ছাড়া ব্লিক চোখ ট্যারা করে তাকালো আমার দিকে, কিন্তু ওর চঞ্চুর ভেতরে বিস্কুট, তাই ঠক্কর মারবার চেষ্টা করলো না। রাগ করে বলল, আমাকে কেন দেখতে পারে না বলুন তো? অথচ ও যখন ডিমের ভেতর ছিল তখন আমি ওকে এতটা পথ বই নিয়ে গেছি। নিয়ে মুখ হারাম কোথাকার। কর্নেল একটু হেসে বললেন, ক্লোনিং প্রক্রিয়ায় জন্ম হলেও মাস্টার ব্লিকের মধ্যে স্বাভাবিক জৈব সহজাত বোধ রয়েছে। মানবেতর জীবেরা সেই বোধের সাহায্যে ঠিকই টের পায় কে তাদের পছন্দ বা অপছন্দ করছে। তুমি নিশ্চয়ই ওকে অপছন্দ করো ডার্লিং। ঠিক অপছন্দ নয়, কেমন যেন গা ঘিনঘিন করে ওর গায়ের গন্ধে। মাস্টার ব্লিক কাল রাতে ঝড়ে আহত হয়েছে, ওকে একটু আদর করো, দেখবে আর তোমাকে ঠক্কর মারতে চাইবে না। নাও, জেলিটা খাইয়ে দাও ওকে। ভয়ে ভয়ে কৌটো থেকে খানিকটা জেলি নিয়ে ওর চঞ্চুর ভেতর গুঁজে দিলুম। ডানায় ও লাল টুকটুকে চ্যাপটা মাথায় হাত বুলিয়েও দিলুম। কর্নেল ওকে আমার হাতে ছেড়ে দিয়ে চত্বরে কিসব তদন্ত শুরু করলেন। কয়েক গ্রাস খেয়ে মাস্টার ব্লিক হঠাৎ এঁটো চঞ্চুটা আমার সোয়েটারে ঘুষতে থাকলো। জেলিতে মাখামাখি হয়ে গেল। ওকে ঠেলে সরিয়ে দিয়ে বললাম, তবে রে রামগুরুর ছানা। মাস্টার ব্লিক 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 করে যেন হাসলো। নরবরে ঠেঙে এবার টাল সামলে খাড়া হতে পারল সে। কর্নেল বললেন, জয়ন্ত, তোমার অনুমান আংশিক সত্যি হতেও পারে। যে হলদে রঙের মাকড়সার কথা আমরা শুনেছি এবং তুমি যাকে স্পেসশিপ বলেছ, সেটা সত্যি স্পেসশিপ। এখানেই ওটা নেমেছিল, তবে অন্য গ্যালাক্সির নয়। এ আমি হলপ করে বলতে পারি যে সেই উরুক্কু গাড়িটি গত রাতে ইচ্ছে করেই আমাদের ক্যাম্পের ওপর ঝড় বৃষ্টি করে গেছে। সব রহস্য ওতেই কেন্দ্রীভূত। বলেন কি? কি করে বুঝলেন? তত্ত্ব থেকে ডিডাকশন করে। কর্নেল চুরুট ধরালেন। কাল সন্ধ্যার মুখে উরুক্কু গাড়িটাকে এখানে গ্রামের মেয়েরা দেখেছিল, কিন্তু তার আগে কোনো ঝড় হয়নি। মাস্টার ব্লিক নড়বড় করে হেঁটে প্রাকারের ধারে গেল। তারপর বারবার ব্লিক ব্লিক করে করে ডাকতে লাগলো। কর্নেল এগিয়ে বললেন, কি হয়েছে মাস্টার ব্লিক? বলে তিনি চোখে বাইনোকুলার রেখে পূর্ব উত্তর দিকের মরুভূমির বালিয়াড়ি দেখতে থাকেন। একটু পরে অস্ফুট স্বরে বললেন, কাকে যেন দেখলুম বালিয়াড়ির আড়ালে। বালিয়াড়ির মাথায় এখনো ধূসর কুয়াশা আলোয়ানের মতো জড়ানো রয়েছে। আমি কিছু দেখতে পেলাম না। ওদিকটার দিগন্ত অবধি ধূসর হয়ে আছে। মাইলের পর মাইল বালির সমুদ্র। থর মরুভূমির দক্ষিণ অংশটা বেঁকে পূবে ঘুরে আবার দক্ষিণে 50 মাইল চওড়া একটা ফালির মতো এগিয়ে কচ্ছ প্রদেশের ভেতর ঢুকে পড়েছে। মানচিত্রেই দেখেছি এটা। ক্রমশ নাকি আলো ছড়িয়ে যাচ্ছে মরুভূমি। প্রতিরোধের জন্য সরকার অজস্র প্রকল্প করেছেন। কচ্ছের অন্তর্গত রানের জলাভূমি এলাকা থেকে এই সিহৌরা পর্যন্ত কোনো জনপদ নেই। কাজেই ওদিকে কোনো মানুষ বাস করে না।
গাছপালা দূরের কথা, একটা ঘাস পর্যন্ত গজায় না। শুধু লুনি নদীর দুধারে কিছু সবুজের চিহ্ন, খয়াটে রুক্ষ গাছ আর কাঁটা গুল্ম গজায়। নদীটা গিয়ে রান জলাভূমিতে পড়েছে। কর্নেল অনেকক্ষণ লক্ষ্য করে বাইনোকুলার নামিয়ে বললেন, না, চোখের ভুল, চলো ক্যাম্পে ফেরা যাক। মাস্টার ব্লিকের শুশ্রূষা করা দরকার। কাল রাতের ঝড়ে বেচারা ঘায়েল হয়ে পড়েছে। বন্দি অথবা অতিথি। মাস্টার ব্লিকের পুনরাবির্ভাবে শর্মাজি এত খচে গেলেন যে কিচেন ক্যাম্পে গিয়ে বসে রইলেন সারা বেলা। পৃথ্বীজিৎ তার কাছে ঘেঁষতে সাহস পেলেন না। একটু দূর থেকে দেখে রায় দিলেন, এও ক্লোনিং প্রক্রিয়ায় সৃষ্ট। এটুকু বলা যায়, প্যাঁচা এবং ঈগলের দেহকোষ মিশ্রণে এই বিদঘুটে পাখিটির উদ্ভব হয়েছে। বিশেষ সংখ্যক ক্রোমোজোম জোর সাজিয়ে একটা ফর্মে আনা হয়েছিল মিশ্রিত কোষটিকে। তারপর সিলিকনের পাত দিয়ে ডিম তৈরি করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। শিহৌরাবাসীদের পুজোর ঘটায় আমাদের কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। মাস্টার ব্লিককে বাইরে একটি খুঁটি পুঁতে ঠ্যাঙে নাইলনের দড়ি বেঁধে রাখতে হয়েছে। গ্রামবাসীদের দাবিতে আর তাকে ক্যাম্পের ভেতর ঢোকানো যায়নি। নির্বিকার ভঙ্গিতে গরুর মহারাজ পুজোর প্রসাদ খেয়ে চলেছেন। তারপর দুটো ভেড়াও বলি দেওয়া হলো। আতঙ্কে দেখলুম মাস্টার ব্লিক চঞ্চু এবং পায়ের সাহায্যে কাঁচা মাংস শকুনের মতো ভক্ষণ করছে। কর্নেল ওকে সেদ্ধ মাংস খাওয়াতেন। রাজকুমার অবাক হয়ে বলল, এরকম পেটুক কখনো দেখিনি। দুটো ভেড়া হজম করতে পারবে তো? বিকেল নাগাদ পুজোর ধুম ধারাক্কা শেষ হলো। স্বস্তি পেয়ে ক্যাম্পে ঢুকে সবে একটু গড়াতে গেছি, বাইরে কর্নেলের চিৎকার শুনলুম, মাস্টার ব্লিক, মাস্টার ব্লিক! বেরিয়ে দেখি নাইলনের মজবুত রশি ছিঁড়ে মাস্টার ব্লিক দৌড়ে চলেছে। কর্নেলও দৌড়চ্ছেন পেছনে পেছনে। তারপর ডানা মেলল পাখিটা, নদীর ওপর দিয়ে উড়ে চলে গেল কেল্লার দিকে। দুটো ভেড়া খেয়ে ওর গায়ে জোর ফিরে এসেছে। বেড়েও গেছে, সন্দেহ নেই। কর্নেল থমকে দাঁড়িয়ে গেছেন। তারপর ঘুরে ইশারা করলেন আমাকে যেতে। কাছে গেলে বললেন, কেল্লায় থাকার মতলব ওর, এসো তো দেখি, আবার ধরে আনতে পারি নাকি। কেল্লার কাছাকাছি গিয়ে সকালের মতো ওর ব্লিক শুনতে পেলুম। চত্বরে পৌঁছে দেখলুম ডানা খুঁটছে। একটা ঠ্যাং অন্য ঠ্যাঙের হাঁটুতে আঁকড়ানো, অবিকল বকের ভঙ্গিতে। কর্নেল ডাকলেন, মাস্টার ব্লিক। পাখিটা হঠাৎ হাঁটু ভাঁজ করে মুরগির মতো মাটিতে বসে পড়ল। তারপর চাপা হুইসেলের শব্দ শোনা গেল। কর্নেল চমকে উঠলেন, সর্বনাশ, আবার সেই ঝড় আসছে নাকি? ছনছন শব্দ হলো। বিদ্যুৎ গতিতে পূর্ব দিক থেকে পাঁচিলের ওপর দিয়ে হলুদ রঙের বিশাল মাকড়সার মতো একটা জিনিস এসে চত্বরে আমাদের সামনেই নামলো। মুহূর্তে বুঝলুম এটা স্পেসশিপ, কর্নেলের বর্ণিত উরুক্কু গাড়ি। শীষ ও ছনছন শব্দ থেমে গেল সঙ্গে সঙ্গে। তারপর ওপরের ঢাকনাটা নিঃশব্দে খুলে ভেতর থেকে উঠে দাঁড়ালো আপাতমস্তক আঁটা কালো পোশাক পরা একটা মূর্তি। তার চোখে কালো চশমা। সে এক লাফে নেমে আমাদের সামনে এসে ইশারা করলো উরুক্কু গাড়িটাতে চাপতে। তার হাতে একটা পিস্তলের মতো জিনিস, নলের মুখ দিয়ে রং বেরঙের ঝিলিক বেরোচ্ছে। কর্নেল আসতে বললেন, চলো জয়ন্ত, বাধা দিলে লেজার পিস্তল ছুটতে পারে। রহস্যময় আগন্তুক হলুদ গোলাকার গাড়ির ওপর একটা বোতাম টিপতেই একটা সিঁড়ি নেমে এলো নিঃশব্দে। আমরা উঠে গিয়ে ওপরকার সুরঙ্গের মতো দরজা দিয়ে ভেতরে ঢুকে গেলুম। ভেতরে চারজন বসার মতো বৃত্তাকার সাজানো আসন রয়েছে। আমরা বসলে লোকটা মাস্টার ব্লিককে তুলে নিয়ে এলো। তাকে মেঝে চেপে বসিয়ে দিল। তারপর চশমা খুলে আমাদের দিকে ঘুরে একটু হেসে বলল, আদেশ পালনের জন্য ধন্যবাদ। এবার কোমরের সিট বেল্ট বেঁধে নিন। কর্নেল কথা বলতে ঠোঁট পাক করলেন, কিন্তু তখন লোকটা আবার চশমা পরে মুখ ঘুরিয়ে নিয়েছে। তারপর হিস করে একটা শব্দ হলো। তারপর শীষ এবং সনসন আওয়াজ। পাশের ছোট্ট বৃত্তাকার জানলা দিয়ে দেখলুম আমরা আকাশে চলে এসেছি। অজ্ঞাত ভয়ে বুক কেঁপে উঠল এতক্ষণে। মাত্র মিনিট তিনেক হয়েছে কিনা সন্দেহ। শেষ বেলার আলোর নিচে সমুদ্রের মতো বিস্তীর্ণ জল চোখে পড়ল। তারপর আবার শীষের শব্দ ও সনসন আওয়াজ। তারপর দেখি আমরা জলে নেমেছি। তরতর করে জল ছুঁয়ে ছুটে চলেছে একটা জল মাকড়সার মতো এই অদ্ভুত গাড়িটা। একটুও জল ছিটকে পড়ছে না, জলের দাগ কাটছে না। মনে হলো এটার যেন কোনো ওজনই নেই। তাই মাটিতে কোনো চিহ্ন খালি চোখে দেখা যায়নি। কর্নেলকে আতস কাচ ব্যবহার করতে হয়েছিল। ওজন নেই বলে মাকড়সার ঠ্যাঙের মতো আঁকশি বের করে মাটি আঁকড়ে ধরে থাকে। সামনে সবুজ রেখা ফুটে উঠল। দ্বীপ সম্ভবত। বেলাভূমির বালির উপর পিছলে উঠে পড়লো গাড়িটা। তারপর এগিয়ে চললো তেমনি তরতরিয়ে। এতক্ষণে লক্ষ্য করলুম গাড়িটার ঠ্যাং আছে মাকড়সার মতো। পথ বলতে কিছু নেই,
চড়াইয়ে উঠে গেছে সমতল মাটি, দুধারে জংলা উঁচু সব গাছ। এখানে থেমে গেল গাড়ি। লোকটা বলল, আসুন গরিবের পর্ণ কুটিরে। সিঁড়ি দিয়ে নেমে দেখি বনের ভেতর একটা জীর্ণ পাথরের বাড়ি, দেখতে কেল্লার মতো। মাথার ওপর গাছপালা বলে আবছা আধার ছমছম করছে। লোকটার আঙুলের ডগায় আলো ফিট করা আছে। সেই আলোয় ওর পেছনে পেছনে হেঁটে চললুম। ওর কোলে মাস্টার ব্লিক চুপচাপ বসে আছে, ঠ্যাং ঝুলছে। অপরাধীর শাস্তি মৃত্যু। জীর্ণ বাড়িটা পাথরের। ভেতরে ঢুকে এক জায়গায় নেমে লোকটা জুতোর ডগা দিয়ে কিছুর ওপর চাপ দিল। টুং করে শব্দ হলো কোথাও। তারপর দেখলুম ঘরটা আলো হয়ে যাচ্ছে। আমাদের সামনে একটা রেলিং ঘেরা চৌকানো ইদারার মতো গর্ত রয়েছে। একটু পরে সেই গর্ত থেকে উঠে এলো লিফট। লিফটের দরজা খুলে লোকটা বলল, আসুন। লিফটে চেপে এবার আমরা যেখানে নামলুম সেটা একটা সাজানো গোছানো সুন্দর হলঘর, উজ্জ্বল আলোয় ভরা। একদিকে বসার চেয়ার টেবিল, শোবার খাট, বইয়ের র্যাক অনেকগুলো। অন্যদিকটায় বিচিত্র সব যন্ত্রপাতি, টিভি, পর্দা সমন্বিত কম্পিউটার কয়েকটা, তার ওপাশের ল্যাবরেটরি। একটা লম্বা টেবিলের ওপর কাচের কফিন। কফিনের ভেতর একটা আস্ত মরা। ভয়ে ভয়ে সেদিকে তাকিয়ে আছি। লোকটা একটু হেসে বলল, ওটা মৃত মানুষ নয়, সম্পূর্ণ জীবিত, তবে অজ্ঞান অবস্থায় রাখা হয়েছে। আপনারা বসুন দয়া করে। সে মাস্টার ব্লিককে দাঁড় করিয়ে আমাদের দিকে ঠেলে দিয়ে বলল, যাও হে, কুটুম্বদের কাছে গিয়ে অপেক্ষা করো। আর শুনুন, আপনাদের সেবার কোনো ত্রুটি হবে না, কিন্তু সাবধান, আসন ছেড়ে নড়বেন না, তাহলে আপনাদের বিপদ হবে। আমি আমার স্পাইডার শিপের ব্যবস্থা করে এখনই ফিরে আসছি। স্পাইডার শিপ? মাকড়সা যান? ঠিক তাই বটে। গাড়িটার চাকা নেই, ঠ্যাং বাড়িয়ে ঠিক মাকড়সার মতো দৌড়ে যায় এবং জলের ওপর জল মাকড়সার মতোই বিদ্যুৎ গতিতেই ছুটে যেতে পারে। আবার আকাশে ও রকেটের মতো অবিশ্বাস্য গতিতে উড়ে চলে। খেলোয়াড়দের ডিসকাস থ্রোয়িং এর মতো ব্যাপারটা। কর্নেল গম্ভীর মুখে চারিদিক লক্ষ্য করছিলেন। মাস্টার ব্লিক তার পাশে দাঁড়িয়ে আছে, একবারও আর ব্লিক করছে না। কোথায় যেন খুবই চাপা শু শু শব্দ, মাঝে মাঝে ব্লিক ব্লিক, কখনো খুটখাট যান্ত্রিক শব্দ। বুঝতে পারছিলুম এক আধুনিক বিজ্ঞানীর গোপন আখড়ায় এসে পড়েছি। ব্লিক, ঠুং, খুটখুট শব্দ। তারপর দেখি ওপাশের দরজা খুলে গেল। এবার একটা আস্ত খুদে রোবট গদাই লস্করি চালে হেঁটে আমাদের সামনে এসে দাঁড়ালো। তার বুকে ছোট্ট টিভি পর্দায় নীল লাল রেখা কাঁপতে কাঁপতে ফুটে উঠল। পেটে নীল বোতাম ছুলে কফি, লাল বোতাম ছুলে চায়ের লিকার, চিনি এবং দুধের প্যাকেট আমার পা পকেটে। বলা বাহুল্য সবই ইংরেজিতে লেখা। কর্নেল নীল বোতাম ছুতেই তার তলপেটের নিচে একটা ট্রে বেরিয়ে এলো, তাতে একটা পেপার কাপ ভর্তি কফির লিকার। কর্নেল আবার বোতাম ছুলেন, আর এক কাপ কফি ট্রেতে পড়ল ঠকাস করে। তারপর রোবটের পকেট থেকে দুটো ছোট্ট দুধ আর দুটো চিনির কিউব ভরা প্যাকেট তুলে নিলেন। একটু হেসে বললেন, মাস্টার ব্লিক, তোমার খাদ্য আমার পকেটে আছে, দিচ্ছি। রোবটের বুকের পর্দায় ফুটে উঠল লাল হরফে, শাস্তি স্বরূপ পাখিটাকে কিছু খেতে দেওয়া হবে না। রোবটটা চলে গেল। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, মাস্টার ব্লিক, আমি নাচার ডার্লিং। মাস্টার ব্লিক চুপচাপ দাঁড়িয়ে রইল বিরস বদনে। একটু পরে সেই লোকটাই ফিরে এসে টেবিলের সামনে আসনে বসল। তারপর কালো চশমা খুলে একটু হেসে বলল, আশা করি কোনো অসুবিধে হয়নি। না, কিন্তু আমাদের জানতে ইচ্ছে করছে মাননীয় গৃহকর্তার পরিচয় কি? আমি একজন বিজ্ঞানী। নিশ্চয়ই তাই, কিন্তু তার বাইরেও আপনার একটা পরিচয় আছে। তার আগে কি আপনার জানতে ইচ্ছে করছে না কেন আপনাদের নিয়ে এলুম? করছে, কিন্তু প্রথমে জানতে ইচ্ছে করছে আমরা কোথায় আছি। কচ্ছের রান জলাভূমির এক দুর্গম দ্বীপে। লোকটা একটু হাসলো আবার। আপনাদের নিয়ে আসার কারণ, আপনারা একটা ডিম চুরি করেছিলেন। কর্নেল আপত্তি করলেন, চুরি কেন? ডিমটা আমরা কুড়িয়ে পেয়েছিলাম সিহৌরা কেল্লার কাছে।
কিন্তু একথা নিশ্চয়ই জানেন, না বলে অন্যের জিনিস নিলে সেটাই চুরি। আসলে আমরা ওটা কোনো প্রাকৃতিক বস্তু ভেবেছিলাম। লোকটা চটে গেল। প্রাকৃতিক বস্তুর জিনিস, বাজে কথা বলবেন না। কর্নেল বিনীতভাবে বললেন, অজ্ঞতার জন্য এই অপরাধ করে ফেলেছি, ক্ষমা চাইছি। লোকটার মুখ গর্বে ফুটে উঠল। যাই হোক, আমার দ্বিতীয় পরীক্ষাও সফল হয়েছে। পৌরাণিক গরুরের জন্ম সম্ভব হয়েছে। গত বছর যে গরুর পাখির উদ্ভব ঘটেছিল, দুর্ভাগ্যক্রমে কসমিক ঝড়ের তাণ্ডবে সে মারা পড়েছিল। এবার কর্নেল চমকে উঠে দ্রুত বললেন, পৃথিবীতে কসমিক ঝড়? সে তো মহাকাশের ঘটনা। লোকটা বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, সূর্যের কেন্দ্রে ওই ঝড় কোথা থেকে এসে ধাক্কা মারে, সূর্যের আয়তন বেড়ে যায়। কিন্তু গত একটা বছর ধরে লক্ষ্য করছি, 1 বর্গমাইল আয়তনের একটা কসমিক ঝড় এসে পৃথিবীর উপর ঝাঁপিয়ে পড়ছে। আগের রাতেও ঝড়টা এসেছিল। তাই আমি এই দ্বিতীয় গরুর পাখিটির জন্য খুব উদ্বিগ্ন ছিল। তবে এ যে বেঁচে আছে তার প্রমাণ অবশ্য পাচ্ছি। এর জন্মের আগে থেকে ভ্রূণ কোষে ধ্বনি সংকেত পাঠানোর ব্যবস্থা ছিল। এবার ওই ব্লিক ব্লিক ডাকটা? ঠিক ধরেছেন, আপনাকে বুদ্ধিমান মনে হচ্ছে। ওই শুনেই তো ওর নাম রেখেছি মাস্টার ব্লিক। লোকটা হাসতে লাগলো। আপনি মশাই বড় রসিক দেখছি, মাস্টার ব্লিক। কর্নেল সিরিয়াস ভঙ্গিতে বললেন, কিন্তু কেন কসমিক ঝড় এসে পৃথিবীতে আঘাত হানছে এবং বেছে বেছে ঠিক সিহৌরা এলাকা? এ সম্পর্কে কি কিছু ভেবে দেখেছেন? আমাদের লোকাস্ট প্রজেক্টের ক্যাম্পে যত যন্ত্রপাতি সব অচল করে দিয়েছে ওই ঝড়। তাছাড়া তীক্ষ্ণ হুইসেল আর একটা নীল আভা। লোকটা গুম হয়ে কি ভাবলো, তারপর বলল, আপনি লক্ষ্য করেছেন তাহলে ঝড়টা মাঝে মাঝে এই দ্বীপেও হানা দেয়। ভাগ্যিস মাটির তলায় এবং বিশেষ নিরোধক ব্যবস্থা থাকায় আমার ল্যাবরেটরি এখনো অক্ষত আছে। এটা আসলে 16 শতকে তৈরি পর্তুগিজ জলদস্যুদের ঘাঁটি। মাটির তলায় এই ঘরটায় ওরা আরব সাগর থেকে বাণিজ্য জাহাজ লুট করে এনে সব দামি জিনিস লুকিয়ে রাখত। কর্নেল হঠাৎ বললেন, আপনি জেনেটিক্স বিজ্ঞানী, ক্লোনিং তত্ত্বকে বাস্তবে সফল করতে পেরেছেন। তার প্রমাণ লুনি নদীর ধারে বেহর এলাকায় ফাটলের ভেতর ওই পঙ্গপাল। আরো প্রমাণ এই মাস্টার ব্লিক। কিন্তু কেন আপনি গোপনে গোপনে এসব করছেন? কেন? বিজ্ঞানীর চোখ দুটো জ্বলে উঠল। আপনাদের আমি মৃত্যুদণ্ড দিয়েছি। মৃত্যুর আগে সব কথা জেনে যেতে পারবেন। শুনে আমার মাথার খুলির ভেতরটা শূন্য হয়ে গেল এবং একটা ঠান্ডা ঢিল গড়িয়ে গেল যেন। আতঙ্কে কাঠ হয়ে গেলুম। কর্নেল নিষ্পলক চোখে তাকিয়ে রইলেন লোকটার দিকে। সেই নিষ্ঠুর মুখে আবার বলল, আর মাত্র 72 ঘন্টা আপনাদের আয়ু। কারণ আমার আরো একটা ক্লোনিং এর প্রক্রিয়া সাফল্য আপনাদের দেখিয়ে তাক লাগাতে চাই। সেই বিস্ময় নিয়েই আপনাদের মৃত্যু হোক। ধ্বংসের পরিকল্পনা। লোকটা প্রতিভাধর বিজ্ঞানী, কিন্তু উন্মাদ বলে মনে হচ্ছিল তাকে। তার হাবে ভাবে ক্রমশ অপ্রকৃতস্থ মানুষের আচরণ ফুটে বেরোচ্ছিল। সে চেয়ার থেকে উঠে গিয়ে চোখ কটমট করে আমাদের দিকে একবার তাকালো, তারপর চলে গেল কফিনটার কাছে। নিচের কফিনটার ঢাকনা খুলে সে ঝুঁকে রইল কিছুক্ষণ। তারপর পাশের একটা প্রকাণ্ড কম্পিউটারের বোর্ডে আটকানো একটা স্প্রিং এর মতো কুণ্ডুলি পাকানো তার টেনে কফিনের ভেতর ঢোকালো। পরিষ্কার বোঝা যাচ্ছিল না সে কি করছে। একটু পরে সে ঢাকনা খোলা রেখেই অন্য একটি কম্পিউটারের সামনে গেল। পর্দায় লাল নীল আলোর রেখা জ্বলে উঠেছে, নিভে যাচ্ছে, বিচিত্র আঁকিবুকি ফুটে উঠছে। সে খুব মন দিয়ে সেগুলো লক্ষ্য করতে থাকলো। কর্নেলের দিকে তাকালুম। এই বৃদ্ধ কম প্রতিভাধর নন। বহু সাংঘাতিক বিপদের মুখে ওর বুদ্ধি, সাহস ও প্রত্যুৎপন্ন মতিত্ব দেখে অবাক হয়েছি। কিন্তু তাকেও এমন অসহায় মনে হচ্ছিল। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখতে পাচ্ছিলাম। মাস্টার ব্লিক কখন থেকে ছবির মতো নিষ্পন্দ দাঁড়িয়ে আছে। তার দুই চোয়াল থেকে বেরোনো সুর দুটো খাড়া হয়ে রয়েছে। কিছুক্ষণ পরে লোকটা ফিরে এসে চেয়ারে বসলো। ঘড়ি দেখে গম্ভীরভাবে বলল, আপনাদের মৃত্যুর ঘড়ি চালু করে দিয়ে এলাম। আর 71 ঘন্টা 40 মিনিট 13 সেকেন্ড বাকি। কর্নেল শান্তভাবে বললেন, আপনার এই ক্লোনিং এর উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য ছিল সৃজনমূলক, এখন ধ্বংসমূলক। আপনি কি কারোর উপর প্রতিশোধ নিতে চাইছেন? অবশ্যই।
আমাদের প্রতিশোধের পরিকল্পনা ত্রিমুখী। বলে সে টেবিলের ড্রয়ার থেকে এক সিট কাগজ বের করল। কলম টেনে নিল সুদৃশ্য কলমদানি থেকে। কাগজে আঁক কেটে বলল, এই দেখুন আমার ধ্বংসের অভিযান কিভাবে শুরু হবে। প্রথম পয়েন্ট হলো ডেজার্ট লোকাস্ট, মরু পঙ্গপাল। এদের কোনো পেস্টিসাইডস প্রয়োগ করেও মারা যাবে না, কারণ এদের শরীরে প্রতিরোধ শক্তি প্রচণ্ড। মার্চ এপ্রিলের প্রথমে এরা উত্তর পশ্চিম ভারতের শস্য ক্ষেত্রে গিয়ে হানা দেবে। খারিফ শস্য আর ঘরে উঠবে না, দুর্ভিক্ষ দেখা দেবে। সরকারের উদ্বৃত্ত খাদ্য ভাণ্ডার খালি হয়ে যাবে রিলিফের কাজে। তারপর আবার পঙ্গপালের ব্রিডিং এবং আরও শক্তিশালী পঙ্গপাল আগামী শরৎকালে পূর্ব ভারতে গিয়ে হানা দেবে। একই অবস্থার সৃষ্টি হবে। বিদেশের কাছে খাদ্যের জন্য হাত পাততে হবে। নিষ্ঠুর হেসে আবার কাগজে আঁক কেটে বলল, এবার দ্বিতীয় পয়েন্ট, গরুর পাখির অভিযান। এই পাখির নখের ভেতর জৈব বিষের থলি রয়েছে। ঠিক 1 মাস বয়স হলে এ পাখির নখের ভিতরকার বিষের থলি দুটো ফেটে যাবে এবং যেদিকে উড়ে যাবে সেদিকেই বিষ ছড়িয়ে পড়বে বাতাসে। বিষের কণা মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে জন্ম নেবে এক প্রজাতির সাংঘাতিক ভাইরাস। সেই ভাইরাস ব্যাপক রোগ ছড়াবে, যার কোনো ওষুধ এখনো অনাবিষ্কৃত। এরপর কাগজে একটা গোল্লা আঁকলো বিজ্ঞানী। বলল, এটা ক্লোনিং প্রক্রিয়ায় সৃষ্ট একজন মানুষ, একজন জীবিত মানুষ থেকে, ওই যে দেখছেন কফিনে শুয়ে আছে, তার দেহকোষ থেকে তৈরি হবে পৃথক প্রজাতির এক মানুষ, যার সঙ্গে স্বাভাবিক মানুষের যত মিল, অমিলও তত। এই কফিনের লোকটা এদেশের একজন ঝানু রাজনীতিক। তাকে আমি ধরে নিয়ে এসেছি। জনসভায় গরম গরম বক্তৃতা করে সে তার বাড়ির ছাদের ফুলবাগানে একলা বসে মদ্যপান করছিল। রাতটা ছিল জ্যোৎস্নার। খিকখিক করে হাসতে লাগলো বিজ্ঞানী। কর্নেল বললেন, এই রাজনীতিকের দেহকোষ থেকে কি পৃথক প্রজাতির রাজনীতিক সৃষ্টি করতে চাইছেন? ঠিকই ধরেছেন। আপনি বুদ্ধিমান বলেই তো আপনার মৃত্যুর আগে ব্যাপারটা দেখিয়ে দেওয়া উচিত মনে করেছি। আমার সৃষ্ট নতুন প্রজাতির রাজনীতিক মানুষ হবে সব স্বাভাবিক রাজনীতিকের এক মূর্তিমান সমবায়। দুর্ভিক্ষ ও মহামারীর পর যারা বেঁচে থাকবে তাদের ধ্বংস ত্বরান্বিত করার জন্যই এমন একজন রাজনীতিওয়ালা দরকার কিনা বলুন। আসলে যে প্রজাতির রাজনীতিওয়ালা পৃথিবীতে আগামী যুগে স্বাভাবিক নিয়মে আবিষ্কৃত হবে, আমি জেনেটিক্সের ক্লোনিং প্রক্রিয়ায় তাদের একজন অগ্রগামীকে এখনই সৃষ্টি করতে চাই। কারণ নিউক্লিয়ার যুদ্ধের আগেই পৃথিবী থেকে মানুষের চিহ্ন মুছে যাক, এই আমি চাই। মানুষের ওপর এত ক্রোধ কেন আপনার? একটু চুপ করে থাকার পর লোকটা বলল, প্রথমে মানুষের উপর ক্রোধ ছিল না, ছিল দেশের সরকারের ওপর। পরে ভেবে দেখলুম মানুষই তো সরকার গড়ে, কোথাও প্রকাশ্যে ভোট দিয়ে, কোথাও নীরব সমর্থনে কিংবা নিষ্ক্রিয় নিরপেক্ষ থেকে। দেশের মানুষের যেমন প্রকৃতি, তাদের সরকারও হয় তেমন প্রকৃতির। সরকারের ওপর আপনি ক্রুদ্ধ কেন? তাহলে গোড়ার কথাটা বলতে হয়। বলুন, আমার শুনতে ইচ্ছা করছে। আমি ছিলাম প্রতিরক্ষা গবেষণা দপ্তরের একজন সহকারী বিজ্ঞানী। রাসায়নিক যুদ্ধের প্রতিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করছিলাম। সে আজ 15 বছর আগের কথা। আমি যার অধীনে কাজ করছিলাম সেই লোকটার বিজ্ঞানে একটা ডক্টরেট ছিল বটে। আদতে সে ছিল হাড়ে হাড়ে একজন ব্যুরোক্রাট স্বভাবের লোক, অকম্মাতধারী। এক মন্ত্রী আত্মীয়ের জেরে আমার মাথার ওপর বসেছিল। আমি রাসায়নিক যুদ্ধের প্রতিরোধ হিসাবে জেনেটিক্স নিয়ে মাথা ঘামাচ্ছিলাম। ক্লোনিং তত্ত্বকে বাস্তবে সফল করার কথা ভাবছিলাম। বিভিন্ন প্রতিরোধ স্বভাবী ভাইরাসের কোষ থেকে ক্লোনিং করে এক নতুন প্রজাতির ভাইরাস সৃষ্টি করতে পারলে রাসায়নিক যুদ্ধে শত্রুপক্ষের ব্যবহৃত বিষাক্ত পদার্থ তাকে দিয়ে হজম করানো যায়। আপনি নিশ্চয়ই খবরে পড়েছেন, সমুদ্রের জলে পেট্রোল ট্যাঙ্কার থেকে পেট্রোল পড়ে জল দূষণ ঘটে এবং সেই পেট্রোল নিঃশেষে খেয়ে ফেলে সমুদ্রকে দূষণ মুক্ত করবে। এমন একরকম ভাইরাস আমেরিকার এক বাঙালি বিজ্ঞানী সৃষ্টি করেছেন।
হ্যাঁ, পড়েছি, ঠিক তেমনই। কিন্তু আমার বস ভদ্রলোক আমার সমগ্র গবেষণা ও ফলাফল নিজের নামে প্রচার করলেন। আমি প্রতিবাদ করায় আমাকে সাসপেন্ড করলেন। তাই নয়, গুন্ডা দিয়ে শাসালেন যে যদি এ নিয়ে আমি হইচই করি আমার প্রাণ যাবে। আমি জেদি মানুষ, প্রধানমন্ত্রীকে সব লিখে জানাবো ঠিক করলাম। কিন্তু কিভাবে খবর পেয়ে শয়তানটা অন্য চক্রান্ত করলো। আমি পাকিস্তান সরকারকে নাকি কেমিক্যাল ওয়ারফেয়ার রেজিস্ট্যান্স প্রজেক্টের মূল্যবান নথি পাচার করে দিয়েছি। আমি নাকি গুপ্তচর। বেগতিক দেখে আমি গা ঢাকা দিলাম, কারণ আমি জানি এই সাংঘাতিক অপরাধে আমার চরম দণ্ড হতে পারে। কিন্তু আপনি সে অপরাধ করেননি? না। তারপর আমাকে না পেয়ে আবার বৃদ্ধ বাবা মাকে ধরে নিয়ে গেল, আমাদের ঘর দৌড় সম্পত্তি বাজেয়াপ্ত করলো। তবু আমি ধরা দিলাম না, কারণ আমার গবেষণার চূড়ান্ত সাফল্য বাকি তখন। তারপর গত 15টা বছর ধরে আমি লড়াই করে গেছি বাকি কাজ শেষ করার জন্য। অর্থ সংগ্রহ করেছি চম্বলের ডাকাতদের দলে ফিরে, ছদ্মবেশে ছদ্মনামে বিদেশে গেছি, কচ্ছ উপকূলের স্মাগলারদের সাহায্যে বিদেশি যন্ত্রপাতি আনিয়েছি। পর্তুগিজ জলদস্যুদের এই গোপন ডেরার কথা আমি নানা সূত্রে জেনেছিলাম। আমার একটা গোপন গবেষণাগারের দরকার ছিল, পেয়ে গেলাম এখানে। তারপর বাধা দিয়ে কর্নেল বললেন, আপনার বাবা মা কি এখনো বন্দী? গলার ভেতর বলল, না, 2 বছর আগে তাঁরা জেলেই মারা গেছেন। আপনার জীবন আশ্চর্য রোমাঞ্চকর, আপনার কৃতিত্বও বিস্ময়কর। কর্নেল প্রশংসা করে বলতে থাকলেন, বিজ্ঞানের সমস্ত শাখায় আপনার প্রতিভার স্বাক্ষর দেখতে পাচ্ছি। ওই স্পাইডারশিপও এক বিস্ময়কর সৃষ্টি। আমি ফ্লাইং সসারের অনুকরণে ওটা তৈরি করেছি। খেলায় ডিসকাস থ্রোয়িং নিশ্চয়ই দেখেছেন। এই গাড়িটা ডিসকাসের গড়নে তৈরি, তাই সামান্য স্পিড দিলে স্পিড বহুগুণ বেড়ে যায়। আকাশে, জলে বা স্থলে সমান বেগে ছুটতে পারে ছুড়ে মারা ডিসকাসের মতো। কিন্তু এবার আপনি কেন প্রকাশ্যে আত্মপ্রকাশ করছেন না? যদি বলেন আমি প্রধানমন্ত্রীর কাছে আপনার পক্ষ থেকে গিয়ে সব কথা খুলে বলবো। হাত তুলে বলল, কোনো দরকার নেই। বাবা মায়ের মৃত্যুর খবর যেদিন কাগজে পড়েছি সেদিনই প্রতিজ্ঞা করেছি আমি দেশটাকে ধ্বংস করে দেব। দেশটা গলে পচে গেছে, এর মৃত্যু হওয়া দরকার। শ্বাস ছেড়ে সে উঠে দাঁড়ালো। তারপর আসছি বলে লিফটের কাছে গিয়ে সুইচ টিপে লিফটের দরজা খুলল এবং ভেতরে ঢুকে ফের সুইচ টিপল। লিফটটা বিদ্যুৎ গতিতে উপরে উঠে গেল। ইন্দ্রনীলের আবির্ভাব। মাস্টার ব্লিক একটু আগে থেকে উসখুস করছিল। এতক্ষণে দুবার ব্লিক ব্লিক করে উঠল। কর্নেল তার কাঁধে হাত রেখে বললেন, কি হয়েছে মাস্টার ব্লিক? পাখিটা হঠাৎ ট্যাঙস ট্যাঙস করে এগিয়ে গেল। তারপর প্রথম কম্পিউটারের কাছে গিয়ে টিভি পর্দার দিকে তাকিয়ে ফের ব্লিক ব্লিক করতে থাকলো। এবার পর্দার দিকে চোখ গেল আমাদের। কর্নেল বললেন, বুঝেছি, মাস্টার ব্লিক তার স্রষ্টাকে পর্দায় দেখতে পেয়েছি। পর্দায় আচ্ছা জঙ্গলের দৃশ্য ফুটে উঠেছে এবং বিজ্ঞানী প্রবরের আঙুলের ডগায় আলো জ্বলছে। সেই আলোতেই রাতের জঙ্গল একটু একটু আভাসিত হচ্ছে। কোথায় যাচ্ছে সে? বুঝতে পারছি, ওপরকার জঙ্গল তথা দ্বীপের দৃশ্য এখানে বসেই দেখা যায় এবং বিজ্ঞানী লোকটা এইভাবেই নজর রাখে কেউ এ দ্বীপে এসে পড়েছে কিনা। সে ঢালু পথ ধরে বেলাভূমিতে নামল। তারপর জলের ধারে দাঁড়িয়ে বাঁ হাতের তর্জনী তুলে কি ইশারা করতে থাকলো। একটু পরে জল থেকে ভেসে উঠল সেই হলুদ রঙের স্পাইডারশিপ। কর্নেল বললেন, বুঝতে পারছো জয়ন্ত, বাঁ হাতের আঙুলের রিমোট কন্ট্রোল সিস্টেম রয়েছে। তার সাহায্যে গাড়িটা ডেকে আনলেন ভদ্রলোক। রাগ করে বললুম, ভদ্রলোক বলবেন না, শিহৌড়ার লোকে ওকে দানু বলে। লোকটা সত্যি একটা দানু। স্পাইডারশিপে ঢুকে গেল সে। তারপর মুহূর্তেই গাড়িটা জল মাকড়সার মতো বিদ্যুৎ বেগে অদৃশ্য হলো অন্ধকারে। হঠাৎ কর্নেল বললেন, আরে এ আবার কি? স্ক্রিনে আবছা কালো একটা মূর্তি ফুটে উঠেছে। মূর্তিটা পা টিপে টিপে এগিয়ে আসছে কেল্লাবাড়ির দিকে। একটু পরে ওপরকার ঘরের মেঝেই তার সেলুট মূর্তিই দেখা গেল। বুঝলাম, এই কম্পিউটারিস্ট টিভির স্বয়ংচালিত অ্যান্টেনা সবসময় মুভিং অবজেক্টকে কেন্দ্র করে ছবি পাঠায়। মূর্তিটা বসে পড়েছে এবার, কিন্তু সঙ্গে সঙ্গে পর্দা থেকে মূর্তিটা মুছে গেল। কর্নেল উঠে দাঁড়ালেন, তারপর লিফটের সুরঙ্গের কাছে গেলেন। তখনই ব্লিক খুট খুট শব্দে একটা রোবট কোত্থেকে এসে কর্নেলের কোট খামচে ধরল যান্ত্রিক হাতে। আমি আটকে উঠলুম। মাস্টার ব্লিক এসে রোবটটার পিঠে জোরে ঠক্কর মারল। ঠনাৎ করে শব্দ হলো। কর্নেল রোবটটাকে দেখছিলেন।
হাত বাড়িয়ে তার মাথার দিকে আনতেই রোবটটা অন্য হাতে কর্নেলের হাতটা চেপে ধরল। কর্নেল বললেন, জয়ন্ত জয়ন্ত, ওর মাথার লাল বোতামটা জোরে টিপে দাও। দৌড়ে গিয়ে লাল বোতামে চাপ দিলুম তক্ষুনি। রোবটের দুটো হাত ঝুলে পড়ল। কর্নেল একটু হেসে বললেন, জাপানি ইন্ডাস্ট্রিয়াল রোবট গার্ড। টোকিওর একটা কারখানায় এই প্রহরী রোবট গত বছর দেখে এসেছিল। ভাগ্যিস কন্ট্রোল সিস্টেমটা জেনে নিয়েছিলাম, কাজে লাগলো। যাই হোক, দেখি লিফটটা নামানো যায় নাকি। বললাম, উপরে গিয়ে চাবি এঁটে নিষ্ক্রিয় করে দিয়ে গেছে হয়তো, দেখা যাক। বলে কর্নেল খুঁটিয়ে সুরঙ্গের ফ্রেমটা লক্ষ্য করতে থাকলেন। এটা ওটা টেপাটেপি করেও কোনো কাজ হলো না। তখন কর্নেল বললেন, নিশ্চয়ই কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে কোথাও, একটা মাদার কন্ট্রোল সিস্টেম না থেকে পারে না। চলো তো খুঁজে দেখি শিগগির। খুঁজতে খুঁজতে হন্যে হলুম দুজনে। মাস্টার ব্লিক নিষ্ক্রিয় রোবটটার গায়ে ঠক্কর মারছে, কামড়ে ধরছে। হঠাৎ কর্নেল বললেন, নিশ্চয়ই সেটা ওর চেয়ারে বা টেবিলের কোথাও থাকা উচিত। বলে টেবিলের কাছে গেলেন। খুঁটিয়ে দেখতে দেখতে টেবিলের তলায় পায়ের কাছে একটা ছোট্ট বাক্স পেয়ে গেলেন। বাক্সটার সঙ্গে তার পরানো আছে এক গুচ্ছের। টেবিলে রেখে সংকেত চিহ্ন দেখতে দেখতে একটা খুদে সুইচে চাপ দিলেন। ঘস করে একটা শব্দ হলো। তারপর আশ্বস্ত হয়ে দেখলুম লিফটটা নেমে এলো। কর্নেল বললেন, আপাতত এখনই এখান থেকে বেরোনো দরকার। লিফটে মাস্টার ক্লিককেও চাপানো হলো। রোবটটা দাঁড়িয়েই রইল তেমনি। আমরা ওপরে উঠে গেলাম। লিফটের আলোয় দেখলুম সেই মূর্তিটা একজন মানুষের। পরনে শতচ্ছিন্ন পোশাক, ক্লান্ত চেহারা, চমকে উঠে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আমাদের দেখে সে ভীষণ অবাক হয়ে গেছে, সন্দেহ নেই। কর্নেল তার সামনে গিয়ে বলে উঠলেন, আপনি কি ইন্দ্রনীল রায়? মাথা নেড়ে একটু হাসবার চেষ্টা করলো সে। শিগগির আমাদের সঙ্গে আসুন। জয়ন্ত, ওকে একটু সাহায্য করো, আমাদের এখনই কোথাও লুকিয়ে পড়া দরকার। তিনজনে অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে বেলাভূমিতে নামলুম। এখন দৃষ্টি স্বচ্ছ হয়েছে। আকাশে নক্ষত্র ঝিকমিক করছে, চাঁদ উঠতে দেরি আছে। বেলাভূমি ধরে আমরা দূরের দিকে হেঁটে চললুম। সেই সময় কর্নেল বলে উঠলেন, ওই যা, সেই টিভিটা বন্ধ করে আসা উচিত ছিল। ওটা স্বয়ংক্রিয় অ্যান্টেনা আমাদের গতিবিধি দেখিয়ে দেবে। বললুম, আমরা যদি না নড়াচড়া করে কোথাও বসে থাকি তাহলে বোধ করি টিভি পর্দায় আমাদের ছবি ফুটে উঠবে না। আমি লক্ষ্য করেছি ওই লোকটা চুপচাপ দাঁড়িয়ে থাকছিল, তখনই পর্দায় কোনো ছবি উঠছিল না। মুভিং অবজেক্টের ছবি ওতে ফোটে। কর্নেল বললেন, শুধু মুভিং অবজেক্ট নয় জয়ন্ত, অবজেক্ট কোনো প্রাণীর হওয়া চাই। মাস্টার ব্লিক সাবধান, এখনকার মতো নড়বে না, ব্লিক ব্লিক করবে না, কেমন? মাস্টার ব্লিক বলল, ব্লিক। চুপ। কর্নেল থাপ্পড় তুলে বললেন, স্পিক টি নট। তারপর তাকে কোলে তুলে নিলেন। ডাইনে পাথরের স্তূপ আবছা নজরে আসছিল। আমরা সেদিকে এগিয়ে গেলুম। এতক্ষণে ইন্দ্রনীল বলল, এটা কি পাখি? কর্নেল বললেন, পৌরাণিক গরুর পক্ষী। আর কথা নয়, নড়াচড়া নয়, এখানে চুপচাপ বসা যাক। রহস্যময় নীল কুয়াশাবৃত্ত। মাথার ওপরে রাতের আকাশের নক্ষত্র ঢুকে একটা নীলচে রঙের বিশাল বৃত্ত নেমে আসতে দেখে প্রায় চেঁচিয়ে উঠলুম, কর্নেল কর্নেল, ওটা কি? কর্নেল দেখে বললেন, মুখ বুজে থাকো সবাই, চোখ বন্ধ রাখো, সাবধান। সনসন শব্দে তীক্ষ্ণ হুইসেল। তারপর চারিদিকে হালকা নীল আলো ভরে গেল। সেই সঙ্গে শুরু হলো প্রলয় কাণ্ড। প্রচন্ড ঝড় আমাদের ধাক্কা মেরে নিচের বেলাভূমিতে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকলো। হামাগুড়ি দিয়ে পাথরের গায়ে ঝুঁকে আমরা বসে রইলুম। কর্নেল মৃদু স্বরে বললেন, মহাজাগতিক চৌম্বক ঝড়। কিন্তু আশ্চর্য ব্যাপার, সিহৌরা গ্রামে দেখেছে মানুষের তৈরি যা কিছু জিনিসের ওপরেই এই অদ্ভুত ঝড়ের হামলা। পালিত পশুও অবশ্য মারা করেছিল দেখেছি। সম্ভবত মানুষের সংসর্গে বাস করে বলে তাদের ওপরেও হামলা হয়েছে। কিন্তু তত বেশি ক্ষতি করা যেন এ ঝড়ের উদ্দেশ্য নয়। জানতো, মহাজাগতিক কোনো বুদ্ধিমান সত্তা যেন কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এই হামলা করছে। বললাম, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু বেছে বেছে শুধু সিহৌরা এলাকা আর রানের ওই দ্বীপে কেন? ইন্দ্রনীল বলল, এবার আমার কথা শুনুন। পাঞ্জাবের ওপর দিয়ে হ্যাং গ্লাইডারে উড়ে আসতে হঠাৎ বাতাসের ধাক্কায় রাজস্থানের থর মরুভূমির আকাশে চলে গিয়েছিলুম। গ্লাইডারে কন্ট্রোল সিস্টেম ছিল। বাতাসের জোর কমলে আবার দক্ষিণে ঘুরিয়ে দিলুম গ্লাইডার। বেলা পড়ে এসেছিল। একসময় ম্যাপ এবং চার্ট মিলিয়ে অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করে দেখি আমি গুজরাটের দিকে চলেছি। তারপর আবিষ্কার করলুম কন্ট্রোল সিস্টেম অকেজো হয়ে গেছে।
কিছুতেই গ্লাইডারের গতিপথ বদলাতে পারলুম না। ব্যাটারি পর্যন্ত নিষ্ক্রিয় হয়ে গেছে, আলো নিভে গেছে। অসহায় হয়ে ভেসে চলেছি আকাশে। যে কোনো মুহূর্তে আশঙ্কা করছি পাহাড়ের ধাক্কা লেগে গুঁড়ো হয়ে যাব। হঠাৎই দেখি গ্লাইডার নেমে চলেছে। ডানা দুটো 90 ডিগ্রি বরাবর কাত হয়েছে। পালকের মতো নেমে পড়ল আমার হ্যাং গ্লাইডার। বেল্ট খুলে নেমে এলুম। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলুম না, কম্পাসও অচল। তাই দিক নির্ণয়ের জন্য আকাশে ধ্রুবতারা খুঁজতে লাগলো। তারপর অবাক হয়ে দেখি আমার উপর একটু আগে যে নীল কুয়াশাবৃত্ত নেমে এসেছিল ঠিক তেমনি একটা জিনিস ভেসে আছে। তারপর আমি ভীষণ চমকে গেলুম। বলতে পারেন আমি একটা গাঁজাখুরি গল্প শোনাচ্ছি। বিশ্বাস করুন, আমার প্রতিটি কথা সত্য। কর্নেল বললেন, না না বলুন আপনি। আমি দেখলাম যেন চুম্বকের টানে সোজা ওপরে উঠে যাচ্ছি। একটু ওজন নেই শরীরের, মাধ্যাকর্ষণ টের পাচ্ছি না। নীল কুয়াশাবৃত্তটার কাছাকাছি পৌঁছে টের পেলুম ওটা আমাকে যেন ঝুলন্ত অবস্থায় নিয়ে চলেছে। আঁতকে অজ্ঞান হয়ে গেলুম। যখন জ্ঞান হলো চোখ খুলে দেখি জঙ্গলের মধ্যে পড়ে যাচ্ছি। অন্ধকার হলেও এটা জঙ্গল তা বুঝতে পারছিলাম। টলতে টলতে উঠে দাঁড়ালুম। তারপর আশ্রয়ের খোঁজে হাঁটতে থাকলুম। কতবার আছাড় খেয়ে কাঁটায় পোশাক ছিঁড়ে ফেলা ফেলা হলো। হঠাৎ চোখে পড়লো একটা লাল বাতি উঁচুতে জ্বলে উঠে তক্ষুনি নিভে গেল। অনুমান করে সেই দিকে ওই ভাঙা বাড়িটায় হাজির হয়েছিল। তারপর আপনারা। কর্নেল বললেন, চুপ। পশ্চিমে জলাভূমিতে লাল নীল হলুদ আলোর বিন্দু পর্যায়ক্রমে জ্বলতে জ্বলতে কি একটা এগিয়ে আসছিল। সেটা তীরে এসে পৌঁছলে দেখলুম স্পাইডার শিপ এতক্ষণে ফিরল। কর্নেল উঠে দাঁড়ালেন, চাপা গলায় বললেন, বিজ্ঞানী ভদ্রলোক ফিরে এলেন। ল্যাবরেটরির দশা দেখে আশা করি রাগের চোটে আরো পাগল হবেন। এসো জয়ন্ত, আসুন ইন্দ্রনীল বাবু, আড়াল থেকে ব্যাপারটা দেখা দরকার। সুরঙ্গ পথ আমরা খুলে রেখেছিলাম, কাজেই মহাজাগতিক চৌম্বক ঝড় ও ল্যাবরেটরি সব যন্ত্র নিষ্ক্রিয় করে রেখে গেছে। বেলাভূমির ধারে পাথরের আড়ালে আমরা চুপি চুপি এগিয়ে চললুম। স্পাইডার শিপটা মাকড়সার মতো দুদিকে ঠ্যাং বের করে তরতরিয়ে ওপরে উঠে যাচ্ছে। এতক্ষণে কৃষ্ণপক্ষের চাঁদটা ক্ষীণ জ্যোৎস্না ছড়াচ্ছে। সেই হালকা হলুদ আলোয় হলুদ রঙের স্পাইডার শিপকে থামতে দেখলুম জঙ্গলের ভেতর। কর্নেল ফিসফিস করে বললেন, জয়ন্ত, মাস্টার ব্রিককে ধরো, আশা করি আর তোমাকে ঠোকরাবে না। শ্রীমান রামগরুরের ছানা আমার বুকে সেটে রইল। কর্নেল পা টিপে টিপে এগিয়ে চলেছেন। একটু পরে দেখি উনি থমকে দাঁড়িয়ে গেলেন। তারপর ঝোপের আড়ালে গিয়ে ওত পেতে বসলেন। আমরাও একটা প্রকাণ্ড পাথরের আড়ালে বসে আছি। চাঁদের আলোটা আবছা হলেও এই জায়গাটা পরিষ্কার দেখা যাচ্ছে। বিজ্ঞানীকে গাছপালার ভেতর থেকে দৌড়ে বেরোতে দেখা গেল। স্পাইডার শিপের কাছে আসতেই কর্নেল তার উপর ঝাঁপিয়ে পড়লেন। ইন্দ্রনীল অবাক হয়ে বলল, কি ব্যাপার? কর্নেলের ডাক শুনতে পেলুম, জয়ন্ত, তোমরা এখানে চলে এসো। গিয়ে দেখি কর্নেল লোকটার পিঠে বসে আছেন। মাস্টার ব্লিক। ব্লিক ব্লিক করতে করতে আমার কোল থেকে নেমে কর্নেলের পাশে গিয়ে দাঁড়ালো। কর্নেল বললেন, জয়ন্ত, এখানে ওই কালো জিনিসটা পড়ে আছে, সাবধানে তুলে আমাকে দাও। ওটা লেজার পিস্তল। মারাত্মক অস্ত্রটা কুড়িয়ে কর্নেলকে দিলাম। তখন কর্নেল ওর পিঠ থেকে উঠে দাঁড়িয়ে বললেন, মিস্টার এক্স, এবার ভালো মানুষের মতো উঠে দাঁড়ান, দুঃখ করে লাভ নেই। যা বলছি লক্ষ্মী ছেলের মতন শুনুন। সে দুহাতে মুখ ঢেকে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। কর্নেল তাকে টেনে ওঠালেন, ফের বললেন, মিস্টার এক্স, আমাদের সিহৌরা নিয়ে চলুন। আমি মিস্টার এক্স নই, সজ্জন সিং রজপাল। মিস্টার রজপাল, চলুন আমরা সিহৌরা যাই। আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ স্খালনের দায়িত্ব আমি নিচ্ছি। সরকার যাতে আপনার বিস্ময়কর গবেষণা সাহায্য করেন সেই চেষ্টাও আমি করব। দেখলেন তো মিস্টার রজপাল, আপনার ধ্বংস পরিকল্পনাকে ব্যর্থ করার জন্য যেন প্রকৃতি পাল্টা ব্যবস্থা রেখেছেন। আপনি প্রতিভাধর বিজ্ঞানী, আপনি আশা করি বুঝতে পেরেছেন। ঈশ্বর কিনা জানি না, তাকে আমি ঈশ্বরও বলবো না। কি এক দুর্গেয় শক্তি এখনো যেন সারা সৃষ্টিকে নজরে রেখেছে। মহাজাগতিক চৌম্বক প্রবাহ তারই এক প্রহরী হয়তো। সজ্জন সিং রজপাল রুমালে চোখ মুছে বললেন, ওকে, এক মিনিট, স্পাইডার শিপের ইউরেনিয়াম জ্বালানি কতটুকু আছে দেখে নি। বলে স্পাইডার শিপের ওপরকার দরজা খুলে ভেতরে ঢুকলেন। তারপর আমাদের বোকা বানিয়ে চোখের পলকে প্রকাণ্ড চাকতির মতো হলুদ মাকড়সা গাড়িটা সাঁই করে আকাশে উড়ে গেল। তারপর ঘটলো ভয়ঙ্কর ঘটনা। আকাশে একটা প্রচন্ড লাল আগুনের ফাটার মতো ওটা পাক খেতে থাকলো। তারপর তীব্র সাদা আলোর ঝলকানি দেখতে পেলুম। কর্নেল বললেন, সর্বনাশ। প্রচন্ড বিস্ফোরণের শব্দে কানে তালা ধরে গেল। কয়েক সেকেন্ড মাত্র, তারপর আর কিছু দেখতে পেলুম না। তেমনি সোনালি জ্যোৎস্না বুকে নিয়ে আকাশ নির্বিকার, নক্ষত্র ঝিলমিল করছে।
টুকরো চাঁদটাও তেমনি নিষ্পন্দভাবে ঝুলে আছে। কোথাও রাত পাখি দেখল। মাস্টার ব্লিক চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ 3বার ব্লিক করে ডেকে সে দৌড়ানো শুরু করলো জলের দিকে। কর্নেল চেঁচিয়ে তাকে ডাকলেন, মাস্টার ব্লিক, মাস্টার ব্লিক! হতচ্ছাড়া পাখিটা জ্যোৎস্নাবার আকাশে ডানা মেলে উড়ে গেল। আমরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। উপসংহার: রান এলাকা পাকিস্তানের সীমান্তে, তাই দুর্গম জলাভূমি হলেও কোথাও কোথাও ভারতীয় প্রতিরক্ষা ঘাঁটি রয়েছে। দুদিন দুরাত্রি পরে প্রতিরক্ষা উপকূল বাহিনীর একটি হেলিকপ্টার দৈবাত ওই এলাকায় গিয়ে আমাদের দেখতে পায়। আমরা 3টি মানুষ তখন ক্ষুৎপীড়িত এবং দুর্বল। হেলিকপ্টারটি আমাদের সিহৌরা পৌঁছে দেয়। গিয়ে দেখি বুদ্ধিমান পৃথ্বীজিৎ সিং সেই পঙ্গপালের আস্তানার ফাটলগুলোকে কংক্রিট দিয়ে সিল করে দিয়েছেন। শুধু ভাবনা ছিল রামগরুরের ছানাটার জন্য। তার দুপায়ের তলায় মারাত্মক বিষাক্ত ভাইরাসের থলি আছে। রান এলাকায় তার অনুসন্ধানের ব্যবস্থা করে কর্নেল ইন্দ্রনীল ও আমাকে নিয়ে কলকাতা ফিরছিলেন। কিছুদিন পরে কাগজে খবর বেরোল, রানের একটি দ্বীপে মাস্টার ব্লিককে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাকে থর মরুভূমির এক দুর্গম এলাকায় গভীর গর্ত করে পুঁতে ফেলা হয়েছে। আর মহাজাগতিক চৌম্বক ঝড়ের রহস্যমোচন হয়েছিল আরও 2 মাস পরে। ভানুর প্রতাপের কেল্লার ওখানে সেই প্রাচীন স্তম্ভের কাছে খুঁড়ে মাটির তলায় শক্তিশালী চুম্বক পাওয়া যায়। ঠিক তেমনি আরেকটি চুম্বক পাওয়া যায় সজ্জন সিং রাজপালের ভূগর্ভস্থ ল্যাবরেটরিতে। সজ্জন সিং রাজপাল সম্ভবত চুম্বকটি সিহৌরার ওই প্রাচীন অবজারভেটরি এলাকায় কুড়িয়ে পেয়েছিলেন। 2টি চুম্বককে অজস্র টুকরো করে দেশের বিভিন্ন জায়গায় জাদুঘরে রাখা হয়েছে। রাজনীতিক ভদ্রলোককে বাঁচানো যায়নি, তবে তার বয়সও হয়েছিল 82 বছর। শুধু ইন্দ্রনীলের ব্যাপারটা বোঝা যায় না। কর্নেলের মতে মহাজাগতিক কোনো দুর্গেও শক্তি বেচারিকে নিয়ে একটু কৌতুক করেছিল। সেই ডোবার ব্যাঙ আর দুষ্টু ছেলেদের ঢিল ছড়ার গল্পের মতো। ওদের কাছে যা খেলা, ব্যাঙেদের কাছে তা প্রাণান্তকর। পৃথিবীর মানুষ তো মহাজাগতিক পরিপ্রেক্ষিতে ব্যাঙের চেয়ে অকিঞ্চিতকর প্রাণী। সে যাই হোক, মাস্টার ব্লিক অর্থাৎ সেই রামগরুরের ছানাটির জন্য এখনো আমার খুব দুঃখ হয়। ওর লাল মাথাটিতে যদি একটু বুদ্ধিশুদ্ধি থাকতো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।